নমস্কার সকলকে। মৃত্যুক্ষুধা উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে শুরু করি। 16। চা খাওয়া হয়ে যাওয়ার পর লতিফা বলল, তুমি তোমার ওই কাবুলিওয়ালার পোশাক খুলে ফেলো দেখি, কি বিচ্ছিরি দেখাচ্ছে। আনসার হেসে বলল, একটু থাম না, তুই দেখবি কিরকম রাজপুত্রের মতো চেহারা করে ফেলি। 2 ঘন্টা পর দাড়ি কামিয়ে ফর্সা কাপড় চোপড় পরে আনসার যখন বেরোলো, তখন সত্যি সত্যি তাকে রাজপুত্রের মতো দেখাচ্ছিল। লতিফার ছেলেদের নিয়ে গল্পে হাসিতে মেটলে উঠল আনসার। নকল রিভারবাল দেখিয়ে ট্রেনের পুলিশ আর রেলওয়ের দারোগাকে সে কিভাবে ঠকিয়েছে সে গল্প শুনে সবাই হাসতে লাগলো। লতিফা বলল, আচ্ছা দাদু, তুমি এতদিন ছিলে কোথায় বলো তো? আনসার বলল, এত বড় খবরটাই রাখিস না তুই। আজ এসেছি ময়মনসিংহ থেকে, সেখানে এসেছিলাম সিলেট থেকে, সিলেট থেকে গিয়েছিলাম ত্রিপুরা, কুমিল্লা গিয়েছিলাম চট্টগ্রাম থেকে। নজির সাহেব বললেন, থামো থামো, আর বলতে হবে না। টোটো কোম্পানি দলের নাম লিখেছ তাই তো? আনসার বলল, কতকটা তাই, তবে শুধু শুধু ঘুরি না, আমি কিছু কাজও করি। বুঝি, তোদের এখানে কিন্তু একদিনের বেশি থাকছি না আমি। লতিফা বলল, 3 ঘন্টার মধ্যেই আমাদের এখানটা তোমার কাছে অসহ্য হয়ে উঠলো নাকি? হ্যাঁ। আনসার বলল, অভিমান করিস না, সব কথা শুনলে তোরাই আমাকে এ বাড়িতে জায়গা দিতে সাহস করবি না। নজির সাহেব বললেন, জানি তুমি দেশের কাজ করো, তাহলেও এত অল্প আমার চাকরি যাবে না, সে ভয় তোমার না করলেও চলবে। আনসার বলল, দাঁড়াও না একটু, থানা থেকে এখনই খবর নিতে আসবে। আমার আসার আগে এখানে টেলিগ্রাম এসে গেছে, 109 নম্বর যাচ্ছে। লতিফা বলল, 109 নম্বর কি দাদু? আনসার বলল, তোরা ওসব বুঝবি না, আমরা যারা রাজনীতি করে অপরাধী হয়ে আছি তাদের সবারই একটা করে নাম্বার আছে, সিআইডি পুলিশের কাছে সেই নাম্বারেরই তালিকা। এ কথা বলেই আনসার হেসে ফেলল, বলল, আমাদের কি আর কম কদরে বুঝি? সবসময় সঙ্গে পুলিশের পাহারাদার, কোথাও গেলেই পুলিশ অফিসার ছুটে এসে অভিনন্দন জানায়। তারপর আমাদের দিন কেমন কাটছে দুবেলা তার খবরও নেই, একেবারে দ্বিতীয় লাট সাহেব আর কি আমরা। লতিফার চোখ ছলছল করে উঠল, বলল, তোমায় ছোটবেলা থেকেই জানি দাদু, তুমি চিরটা দিনই পরের দুঃখে পাগল। তবু আজ আমার ইচ্ছে করছে, আমার যদি শক্তি থাকতো তাহলে তোমায় এমন করে মরণের পথে এগোতে দিতাম না। আচ্ছা দাদু, তোমার কিসের দুঃখ বলো তো? বাড়ি ঘর বিষয় সম্পত্তি, বাপ মা ভাই বোন, কিছুরই তো অভাব নেই তোমার, কিন্তু তোমায় দেখে সে কথা কে বলবে? আনসার বলল, আমি তো কোনো দিন কারো কাছে সে কথা বলিনি আমার কেউ নেই, আমার কিছু নেই। দুনিয়ার সব মানুষ আসলে একই ছাঁচের ঢালা নয় রে বুচি। এখানে কেউ খাটে সুখের খোঁজে, কেউ ছোটে দুঃখের খোঁজে। আমি বেরিয়েছি দুঃখের খোঁজে। আমার আত্মীয় যারা, তারা তাদের সুখের নীড়ে ভালো আছে, তাদের সুখের নীড়ে আমার মন বসলো না। নির্হারাদের সাথী আমি, ওদের বেদনায়, ওদের চোখের জলে আমি নিজেকে দেখতে পাই, তাই আমি ঘুরে বেড়াই ওদেরই মধ্যে। কথা বলতে বলতে আনসার আবেগে অধীর হয়ে উঠল, একটু সামলে নিয়ে বলল, আমি এখানে কেন এসেছি জানিস? জেল থেকে ফিরে এসে আমার মতো ও পথ বদলে গেছে। আমি এখন। শেষ করলো না আনসার, কথা ঘুরিয়ে নিয়ে বলল, আচ্ছা বুচি, তুই কি এখনো চরকা কাটিস? লতিফা হেসে বলল, না দাদু, আমার এখন 4টি ছেলে, তারাই আমাকে দিনরাত চরকার মতো ঘোরাচ্ছে। আনসার হেসে ফেলে, বলে, চরকায় সুতো দিয়ে কাপড় হয়, দেশ স্বাধীন হয় না। এ কথা শুনে লতিফা হেসে গড়িয়ে পড়ল, বলল, বলো কি দাদু, শেষে কিনা তুমি ওই চরকায় বিশ্বাস হারালে? আনসার বলল, সত্যিই তাই। আর সব দেশে যেখানে মাথা কেটেও দেশ স্বাধীন করতে পারছে না, আর সেখানে এ দেশ কিনা সুতো কেটে দেশ স্বাধীন করবে? নজির সাহেব বললেন, দোহাই দাদা, যেখানে সেখানে মাথা কাটার কথা বলো না। লতিফা বলে, চুলোই যাক তোমাদের রাজনীতি। আচ্ছা দাদু, তুমি কি চিরকাল এমনি করে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে বলো তো? আনসার হেসে বলে, চুলোই দিয়েছি চরকাকে আসলেই, কিন্তু রাজনীতিটাকে দিতে পারবো না। আর তুই ভুল বললি বুচি, আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়াই না, আমি বনের খেয়ে বনেরই মোষ তাড়াচ্ছি। ঘরের খাওয়া তো আমার আর রুচলো না, কি করবি বল, সবই কপাল। লতিফা হাল ছেড়ে দিয়ে বলল, যাক, তুমি কারো কথাই কোনোদিন শুনোনি, আজও শুনবে না, তাই ভাবছি আমাদের কি মনে করে এখানে এলে আমাদের এখানে? আনসার বলে, আমি চিরকাল ঠিকই আছি, এখানে এসেছি একটা শ্রমিক সংঘ গড়ে তুলতে। প্রতিটি জেলায় আমাদের শ্রমিক সংঘের একটা করে শাখা থাকবে, সেই মতবেই ঘুরে বেড়াচ্ছি সব জায়গায়। এই তো ময়মনসিংহে 2 মাস থেকে এলাম। লতিফা খুশি হয়ে বলল, সত্যি দাদু, তুমি এখানে অতদিন থাকবে? বাহ, ভারী মজা হবে তাহলে। আজই আমি চিঠি লিখে খালাম্মাকে জানাচ্ছি,
তারাও এসে এখানে থাকবেন কিছুদিন। আনসার বলল, লেখ চিঠি, তাতে আপত্তি নেই, কিন্তু আমি তো সবসময় কাজ নিয়ে বাইরেই থাকবো, হয়তো সারা দিনে একবারও তোদের সাথে দেখা হবে না। আমি এখানে থাকলেও তোদের বাসাতেও থাকবো না, নজির সাহেবের পেছে টিকটিকি লেগে যাবে যে তাহলে। লতিফার মুখের হাসি মিলিয়ে গেল। 17। আনসার কৃষ্ণনগরের গরিব এবং খেটে খাওয়া মানুষদের নিয়ে দল গড়ার কাজ শুরু করে দিল। গরুর গাড়ির গাড়োয়ান, ঘোড়ার গাড়ির কাচোয়ান, রাজমিস্ত্রি, কাঠুরে, কুলি, মজুর, মেথর সবাইকে নিয়ে রীতিমতো হইচই বাঁধিয়ে তুলল। সারা শহরে গুজব রটে গেল যে রাশিয়ার বলশেভিকদের গুপ্তচর এসেছে লোক খেপাতে। সরকারি কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে কানাঘুষা চলছে, এমনকি কংগ্রেসের লোকেরা পর্যন্ত তাকে বাঁকা নজরে দেখতে লাগলো। আনসার এসব দিকে খেয়ালই করছে না, দিন রাত সে কাজে ব্যস্ত। হঠাৎ ঝড়ের মতো বাসায় আসে, নাকে মুখে দুটো গুজে আবার বেরিয়ে যায়। কুলি, মজুর, মেথর, চারাল, বস্তি এদের সাথেই ঘোরে। লতিফা রাগ করে, অভিমান করে, কিন্তু তাতে কোনো ফল হয় না। আনসার হেসে শুধু বলে, পাগলি। এমন স্নেহমাখা মধুর কথা শুনে লতিফার কিছুই বলতে পারে না। সে দুঃখ পায়, আবার গর্বও করে। সে ভাবে তার এই ছন্নছাড়া ভাইটি সর্বহারা ভিখারিদের জন্যে আজ নিজেই পথের ভিখারি। সেদিন সন্ধেবেলা হঠাৎ করে বাসায় ফিরেছে আনসার। এসেই ইজে চেয়ারটায় ক্লান্তভাবে শুয়ে পড়েছে। সন্ধেবেলা ছন্নছাড়া ভাইটিকে ফিরতে দেখে লতিফা যেমন খুশি হলো, তেমনি তার ক্লান্ত গলা শুনে অবাক হলো। লতিফা চা দিয়ে এগিয়ে এলো এবং আনসারের পায়ের কাছে বসে তাকে জিজ্ঞাসা করল, কি ভাবছো দাদু অমন করে? নজির সাহেব মাথা চুলকে চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠলেন, উনি সম্ভবত আমাদের হবু ভাবি সাহেবের কথা ভাবছেন। আনসার এক মনে চা খেতে লাগলো। লতিফা আবার বলল, কি ভাবছিলে এতক্ষণ, বলো না। আনসার চায়ের প্রথম কাপটা শেষ করে দ্বিতীয় কাপটায় চুমুক দিয়ে বলল, ও কিছু না, এমনি একটু কি যেন ভাবছিলাম। দেখ বুচি, এদেশের কিছু হবে না। লতিফা চালাক মেয়ে। আনসার এড়িয়ে যেতে চাইছে দেখে সে এবার সোজা জিজ্ঞেস করে বলল, আচ্ছা দাদু, রুবির খবর কিছু জানো? আনসার চমকে ওঠে। 2-3 চুমুকেই পেয়ালার চাটা শেষ করে অন্যদিকে চেয়ে আস্তে আস্তে বলল, এবার ময়মনসিংহে দেখা হলো। আমি ছাত্রদের একটা মিটিংয়ে বক্তৃতা দিচ্ছিলাম। বহু মহিলাও ছিলেন সেই মিটিংয়ে। ওরই মধ্যে দেখি একটি বিধবা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ ফিরিয়ে নিলাম। ওইভাবে হঠাৎ রুবিকে দেখে মিটিংয়ে আমি সেদিন গুছিয়ে কথা বলতে পারিনি। সেদিন আমার বক্তৃতা শুনে কেউ খুশিও হয়নি। আমার কথা তখন কেবলই জড়িয়ে যাচ্ছিল। লতিফা নিঃশ্বাস বন্ধ করে আনসারের কথা শুনছিল। কান্না ভাঙা গলায় সে বলে উঠল, রুবি বিধবা হয়েছে দাদু? চায়ের কাপের আড়ালে মুখ ঢেকে আনসার বলে, মনে হলো সে যেন আর কথা বলতে পারবে না। কেউ একটি কথাও বলল না। কেমন একটা বেদনায় সবার মন ভরে গেল। কিছুক্ষণ পর আনসার সহজভাবে বলে, পরে আবার রুবির সাথে দেখা হলো, অনেক কথাও হলো ওর সাথে, ওর বাবা মার সাথেও। ওর বাবা এখন ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট। ওর মা আগের মতো আদর যত্ন করলেন। কথা বলার সময় তার চোখ বারবার জলে ভরে যাচ্ছিল। লতিফা বলে, রুবি কি বলল, বলো না দাদু। আনসার বলে, বলছি, থাম। ওর বিয়ে হয়েছিল আমার এক সহপাঠীর সাথে, নাম মোয়াজ্জেম। ছেলেটি আইসিএস এবং আইসিএস এর জন্য সে তৈরি হচ্ছিল। বিলেতে যাবার আগে বিয়ের 1 মাসের মধ্যে ও মারা যায়। সে আজ 1 বছরেরও বেশি হলো। বিয়ের আগে রুবি ম্যাট্রিক পাস করেছিল, এবার আয় পরীক্ষা দেবে। খুব মন দিয়ে পড়ছে। আমি ওর মনের কথা জানি না, তবে বিধবা হয়েছে বলে ও যে দুঃখ পেয়েছে এমনটা মনে হলো না। ওর পরবার ঘরে স্বামীর একটা ছবি পর্যন্ত নেই। তবে ও যে বিধবা সেটা দেখাবার জন্য সাদা কাপড় পরে, জুতো পরে না, কোনো গয়না পরে না, পান খায় না। বাবা মা হাজার বলেও ওকে পাড়ওয়ালা শাড়ি পরাতে পারেনি। কিন্তু ওই বেশে তাকে যে কি সুন্দর লাগে যদি একবার দেখতিস। বলেই আনসার যেন একটু লজ্জা পেয়ে গেল। নজির সাহেব হঠাৎ লম্বা একটা শ্বাস ফেলে বলে উঠলেন, সুবহান আল্লাহ। লতিফা ও আনসার দুজনেই একসাথে হেসে উঠল। আনসার তার বোন জামাইয়ের ঘাড়ে একটা ঘুষি দিয়ে বলল, আরে ভাই, এর মধ্যে ভালোবাসা টালোবাসা কিছু নেই। নজির সাহেব বললেন, দেখো ভাই, এই ঘাড়ে অমন করে ধাক্কা মেরো না, এ ঘাড় হচ্ছে তোমার বোনের সিংহাসন। লতিফা বলে, বলো না দাদু, তারপর কি হলো? আনসার বলে,
একদিন আমি সোজা রুবিকে বললাম, এতটা বাড়াবাড়ি না করলেও তুমি যে বিধবা সেটা সবাই বুঝতে পারে। ও কি বলল জানিস? বলল যে বাবা মাকে শাস্তি দেওয়ার জন্য ও এসব করে। ওই বিয়েতে রুবির মত ছিল না, তারা জোর করে ওর বিয়ে দিয়েছিলেন, আবারও বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তলে তলে। ও একদিন ওর মায়ের সামনে আমাকে বলেছিল, দেখো আনু ভাই, যাকে কোনোদিন জীবনে স্বীকার করিনি তার মৃত্যুর স্মৃতি সারা জীবন বয়ে বেড়াতে হবে। নিজেকে এই অপমান থেকে বাঁচাই কি করে বলো তো? শুনে আমি বলেছিলাম, তাই যদি সত্যি হয় রুবি, তাহলে অপমান তো শুধু তোমার না, সে হতভাগা লোকটিরও অপমান, তাই না? এই নিষ্ঠুরতায় কারো কোনো মঙ্গল হবে না। রুবি বলেছিল, একে তুমি শুধু নিষ্ঠুরতা বলতেই পারো। যে আমাকে নিষ্ঠুর করে তুলেছে তাকে তুমি দেখলে না, শুধু আমার নিষ্ঠুরতাই দেখলে। ফুল শুকিয়ে গেছে কিন্তু কাঁটা তো আছে, মালা বুকে দুলবে না কিন্তু পায়ের তলায় কাঁটা তো বিঁধবে। এরপরেও কতদিন দেখা হয়েছে, কথাও হয়েছে, কিন্তু আমি আর কখনো ও কথা তোলার সাহস করিনি। ওরে বাবা, একেবারে কালকে ওঠে। লতিফা বলে, তুমি সত্যিই লক্ষ্মী ছাড়া, ওর মূল্য তুমি বুঝলে না। ছোবল মারলেও ওর মাথায় মনি আছে। আনসার কেমন যেন নীরব হয়ে গেল। আজ কেন যেন তার মনে হলো সে বড় দুঃখী। মানুষের দুঃখ শুধু পরাধীনতা নয়, তার অন্য অনেক রকম দুঃখ আছে। সে দুঃখ মনের গভীরে লুকিয়ে থাকে, সহজে তার তল খুঁজে পাওয়া যায় না। অপরের দুঃখ মনকে বিদ্রোহী করে তোলে, কিন্তু যে দুঃখ নিজের, তা তো মনকে নিথর করে দেয়। আনসার হঠাৎ বলে উঠল, যেদিন আমি চলে আসি রুবি সেদিন স্টেশনে এসেছিল। ট্রেন ছেড়ে দেওয়ার সময় একটা শুকনো মালা হাতে দিয়ে বলল, বিয়ের রাতে তোমায় মনে করে গেঁথেছিলাম, আজ শুকিয়ে গেছে, তবু তোমাকে দিলাম। নজির সাহেব জিজ্ঞাসা করলেন, সে মালা কি করলে ভাই? আনসার ধরা গলায় বলল, পর্দায় ফেলে দিয়েছি। লতিফা আর একটা কথা না বলে সেখান থেকে আস্তে আস্তে উঠে গেল। 18 চাঁদ সড়কে সেদিন ভীষণ একটা হইচই পড়ে গেল। মেজ বউ তার ছেলে মেয়ে নিয়ে খ্রিস্টান হয়ে গেছে। সবাই বলতে লাগলো, মিশনারিরা এবার ওই মেজ বউকে আর কাঠি করে পাড়ার সব বৌঝিকে খ্রিস্টান বানাবে। প্যাকালের মা চিৎকার ও কান্নায় সারা পাড়া সহচকিত করে তুলল। সাহেব মেমদের সে অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগলো। ভাগ্যিস সাহেব মেমরা সেসব গালাগালির অর্থ বোঝে না, বুঝলে তারা মেজ বউকে কাঁধে করে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে যেত। কলকাতায় প্যাকালকে খবর দেয়া হলো। পাড়ার মসজিদের মোল্লা সাহেব মাগরিবের নামাজের পর নিজে প্যাকালদের বাড়ি এসে মিলাদ এবং ওয়াজের জলসা বসালেন। সারা বাড়ি লোকে সরগরম হয়ে উঠল। মিলাদ এবং ওয়াজ হয়ে যাওয়ার পর ঠিক হলো আরও 2 বড় পীর সাহেবকে দাওয়াত করে আনতে হবে। তারা এসে পাপিতাপিদের ধর্মের পথে আসার জন্য নসিহত করবেন। তাতে যা খরচ হবে তা পাড়ার লোকদের দিতে হবে। প্যাকালের মা তার ছাগলগুলো বেচে এখনকার মতো 15 টাকা দেবে, নইলে সে সমাজে পতিত থাকবে। আনসার গিয়েছিল ওই মিলাদে। সব শোনার পর একটা কথা না বলে সে বাসায় ফিরে এলো। এসেই ইজে চেয়ারটিতে শুয়ে বলল, ওরে বুচি, বড় মাথা ধরেছে রে, একটু চা দিতে পারবি? লতিফা হেসে বলে, না পারবো না। কি হলো দাদু ওদের সভায়? কি বলছো না যে কিছু? আনসার বিরক্ত গলায় বলল, ঘোড়ার ডিম, মেজবউ খ্রিস্টান হলো আর লাভ হলো পীর মৌলানাদের। প্যাকালের মার কপাল পুড়ল আরো বেশি করে। এরপর যদি ওরা গোষ্ঠীশুদ্ধ খ্রিস্টান হয়ে যায় তাহলেও আমি কিছু বলবো না। প্যাকালের মা সারাদিন এত কাঁদছিল, কিন্তু মৌলভী সাহেবের ফতোয়া শুনে তার কান্না থেমে গেছে। আহা বেচারি, ওই ছাগল কটাই তার শেষ সম্বল ছিল, সেটাও কাল বিক্রি করে দিতে হবে। লতিফা আকুল হয়ে বলল, দাদু তুমি একবার মেজবউ আর মেম সাহেবের সাথে কথা বলে দেখা করতে পারো? তোমার ভরসা পেলে ও আর খ্রিস্টান থাকবে না, এই আমি জোর দিয়ে বলতে পারি। আমরা অল্প কদিন হলো কৃষ্ণনগরে এসেছি, এর মধ্যেই কটা দিন ওর সাথে আলাপ হয়েছে, তাতে বুঝেছি ও আর যাই হোক খারাপ নয়, ও বড় অভিমানী। পাড়ার লোকের যন্ত্রণাতেই ওই খ্রিস্টান হলো। জানো দাদু, ও মেম সাহেবের কাছে একটু যাওয়া আসা করতে বলে পাড়ার লোকে ওকে এক ঘরে করার ভয় দেখাচ্ছিল। শেষে এমন বদনাম দিল যে বদনাম ওকে দেওয়ার মতো মিথ্যে আর কিছু হতে পারে না। আচ্ছা দাদু, দুঃখে অভাবে পড়লে মানুষের কি এমন করে সব দিক থেকে পতন হয়? আনসার বলে, সত্যি রে বুঝি, যে মানুষের পেটে ভাত নেই তার মতো সব দিক থেকে পতিত আর কেউ নেই। দুমুঠো ভাতের অভাবে ওদের দুর্দশা যে কোথায় গিয়ে ঠেকেছে সে আমি জানি। যখন আমি নিজে খাই
তখন গলা দিয়ে তার নামতে চায় না, আটকে যায়। মনে হয় আকাশের তারার মতো চোখ মেলে ভুখা মানুষের দল আমার ওই এক গ্রাস ভাতের দিকে তাকিয়ে আছে। ওদের দুঃখ তুই বুঝবি না রে বুচি, তুই তো মা। তুই কি বিশ্বাস করবি যে ক্ষুধার জ্বালায় মা তার ছেলের হাতের অন্ন কেড়ে নিয়ে খাচ্ছে? ওদের কথা বলিস না বুচি, অন্তত ওদের দোষ দিস না আমার কাছে কখনো। শুনবি একটি সত্যি ঘটনা? লতিফা আর্তনাদ করে বলে। দোহাই দাদু, তোমার দুটি পায়ে পড়ি, আর বলো না এসব। আনসার হেসে বলে, তোর সুখের অন্ন অমন করে বিষে দেওয়া ভালো হয়নি রে বুচি। যাক, কালই আমি মেজবউ আর মিস জোনসের সাথে দেখা করব। পরদিন সকালে চা খেতে খেতে নাজির সাহেব ঠাট্টা করে বললেন, কি হে, শিকারে বেরোচ্ছ নাকি? বাঘিনী কিন্তু মনে রেখো। আনসার বলে, শিকার করতে যাচ্ছি না, সুন্দরবনের বাঘকে নিজের জায়গায় ফিরিয়ে আনতে যাচ্ছি। সভ্য শিকারীর ফাঁদ থেকে বাঁচাতে হবে যে। নজির সাহেব হেসে বলেন, দেখো বড় শক্ত বাঘিনী হে, শেষে বাঘিনী তোমাকে শিকার না করে ফেলে। আনসার বলে, রক্ষা করো ভাই, বাঘের বাচ্চা পুষবার শখ হয়নি আমার। আর এ তো বাঘ শিকার নয়, শুধু কষ্ট শিকার। নজির সাহেব বললেন, কিন্তু সিংহীও আছে যে ওকে ধরে নিয়ে এসেছে। আনসার এবার জোর হেসে বলল, বোকা কোথাকার, ও সিংহী নয়, নীল রঙের শেয়ালিনী। হ্যাঁ, ওর কাছে আমাকে একটু সাবধানে যেতে হবে, আর কিছু নয়, যাকে বলে মিশনারির মেম। লতিফা বলে, কি সব বাজে রসিকতা করছো, বুড়ো বয়সে তো রস কেন তোমাদের? আনসার বলল, ওর হিংসে হচ্ছে, মেম সাহেবের সাথে একটুখানি আলাপ করবো কি না এ আরও সইছে না। এরপর নজির সাহেব আর লতিফার কথা কাটাকাটি শুনতে শুনতে আনসার হেসে উঠে পড়ল। বলে গেল, তোরা ঝগড়া কর, আমি যাচ্ছি। 19 গির্জায় গিয়ে আনসার শুনল যে ওখানে এরকম দেখা করার নিয়ম নেই। আনসার পাদ্রী সাহেবকে সোজাসুজি বলে, দেখুন পাদ্রী সাহেব, আমি গেও মোল্লা নই যে ধমক দিয়ে আমাকে তাড়িয়ে দেবেন। মেজ বউ যদি নিজের ইচ্ছায় তোমাদের ধর্ম নিয়ে থাকে তাহলে আমি কিছু বলবো না, কিন্তু অন্য কোনো উপায়ে যদি ওর সর্বনাশ করে থাকো তাহলে আমি সারা দেশে কিন্তু হইচই বাঁধিয়ে ফেলবো। পাদ্রী সাহেব ভেতরে গিয়ে একটু পরেই মিস জোনস আর মেজ বউকে নিয়ে এলো। মেজ বউয়ের নতুন নাম হয়েছে হেলেন। আনসার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। মিস জোনস হাত মেলালো। মেজ বউ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মেজ বউ আনসারকে চিনত এবং একটু ভালো করে চিনত। তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়া আসা করার সময় কতদিন বেড়ার ফাঁক দিয়ে দেখেছে। তখনই কেন যেন ওর ভালো লেগেছিল এই অদ্ভুত লোকটিকে। কতদিন বিনা কাজে লতিফার বাসায় গিয়ে বসে থেকেছে এই লোকটিকে দেখার জন্য, তার জীবনের অদ্ভুত সব গল্প শোনার জন্য। আনসার ও মেজ বউকে আবছা একটু একটু দেখে থাকবে হয়তো, ঠিক মনে নেই। মেয়েদের মুখের দিকে তাকানোর সময় যে তার একেবারেই নেই। সে শুধু জানে কার্ল মার্কস, লেনিন, ট্রটস্কি, স্টালিন, কৃষক, শ্রমিক, পরাধীনতা, স্বাধীনতা। মজলুম মানুষের জন্য বেদনাবোধ ছাড়া অন্য বেদনাও যে থাকতে পারে এ কথা তার মনে জেগেছে এই তো সেদিন। এখানে ঘোমটা খোলা মেজ বউকে দেখে তার মনে হলো এর সাথে কোথায় যেন রুবির মিল আছে। রুবির কথা মনে হতেই বুকের কোনো একটা জায়গা চির খেয়ে উঠল। মিস জোনসের অনুমতি নিয়ে আনসার এবার মেজ বউকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো, আপনি হঠাৎ করে খ্রিস্টান কেন হলেন? মেজ বউ হেসে বলে, আমি তো হঠাৎ খ্রিস্টান হইনি, আপনারা আমাকে একটু একটু করে খ্রিস্টান বানিয়েছেন। আনসার মেজ বউয়ের কথা শুনে অবাক হলো। দরদ ভরা গলায় বলল, বুঝেছি, আমাদের অন্ধ সমাজ কত বেশি জুলুম করে আপনার মতো মেয়েকে খ্রিস্টান হতে বাধ্য করেছে। আনসারের কথা শুনেই মেজ বউয়ের চোখ থেকে টসটস করে জল ঝরতে লাগলো। মিস জোনস আর পাদ্রী সাহেবের মধ্যে নিমিষে চোখাচোখি হলো। মিস জোনস কিছু বলার আগেই আনসার বলে উঠল, ভয় করবেন না, আমি আমার হৃদয়হীন সমাজে ফুলের মতো এই প্রাণীটিকে নিয়ে গিয়ে শুকিয়ে মারতে চাই না। আমার শুধু একটি অনুরোধ, আপনারা একে মানুষ করে তুলবেন, একে দিয়ে বহু মানুষের কল্যাণ হবে। আনসারের কথা শুনে মিস জোনস এবং পাদ্রী সাহেব খুশি হলো। বলল, ও খ্রিস্টান হওয়ার আগে থেকেই ওকে আমরা ভালো ভালো কাজ করতে শেখানো আরম্ভ করেছি। মেজ বউ সজল চোখ তুলে আনসারের দিকে বলল, যদি কোনোদিন ইচ্ছে হয় আমি কি আপনার সাথে দেখা করতে পারি? আনসারের বুক কেমন যেন একটু দোল খেয়ে উঠল। এ কোন মায়াবিনী! সে তাড়াতাড়ি বলল, নিশ্চয়ই, আমাকে ভয় করবেন না। আমাদের সমাজে আপনার মতো মেয়েদের জায়গা দেবার জায়গা নেই। আপনাকে দেখে, আপনার কথা শুনে আমি বুঝেছি যে ধর্মে আপনি শান্তি পান সেখানে থাকুন। আমার শুধু একটি অনুরোধ,
আপনার চারপাশে হতভাগাদের ভুলবেন না। আপনার হাত দিয়ে যদি ওদের একজনেরও একদিনেরও দুঃখ দূর হয়, তবে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। মেজ বউ তার চোখ মুখ মুছে ভরা গলায় বলল, আমাকে দিয়ে আপনার কোনো কাজে যদি সাহায্য হয় তবে আমাকে জানাবেন, আপনার জন্য আমি সব করতে পারবো। বলেই সে লজ্জায় লাল হয়ে উঠল। আনসারের মনে হলো সে যেন নদী আর সাগরের মোহনায় উথাল পাথাল ঢেউয়ের মুখে এসে পড়েছে। সে তাড়াতাড়ি উঠে পড়ল, বলল, আমাকে হয়তো আপনি ভালো করে চেনেন না, লতিফা আমার বোন। ওর বাসায় গেলে আমার সঙ্গে দেখা হবে, ইচ্ছে করলে ওখানেই দেখা করতে পারেন। মেজ বউ ঠোঁটে হাসি চেপে বলল, আপনাকে আমি ভালোভাবেই চিনি, ওখানে গিয়ে দেখা করব। এমন সময় পটলি এবং খোকা সেখানে এলো মাকে খুঁজতে খুঁজতে। তাদের মাথায় হাত বুলাতে বুলাতে ভারী গলায় মেজ বউ বলল, এই দুটি আমার দুশ্মন, এখানে এসে তবু দুবেলা খেতে পাচ্ছে। ওদের উপোস সইতে না পেরে আমি এখানে এসেছি। আনসার ছেলেমেয়ে দুটিকে কোলে তুলে চুমু খেয়ে বলল, তোরা কি খেতে ভালোবাসিস বলতো? দুই শিশুতে মিলে উঁচু গলায় যে সকল ভালো ভালো জিনিসের নাম বলল, তা শুনে ঘরের সবাই হেসে উঠল। কিন্তু হাসলেও আনসারের এই প্রাণখোলা সহজ ব্যবহারে সকলেই অবাক হয়ে গেল। মেজ বউয়ের কেবলই মনে হতে লাগলো তাকে শ্রদ্ধা করার মতো মানুষ আছে এ জগতে। তার কেবলই ইচ্ছে হতে লাগলো দু হাত দিয়ে এই পাগলের পায়ের ধুলো নিয়ে চোখে মুখে মেখে ধন্য হই, কিন্তু লজ্জায় পারল না। আর কেউ না থাকলে সে হয়তো সত্যি সত্যি সেটাই করে ফেলত। মেজ বউয়ের সারা মুখে কিসের যেন একটা আভা ঝলমল করছিল। সেদিকে তাকিয়ে আনসার আর চোখে ফেরাতে পারছিল না। হঠাৎ সচকিত হয়ে মেজ বউয়ের ছেলেমেয়ের হাতে দুটো টাকা গুজে দিয়ে বলল, এবার আসি। যাওয়ার আগে সে হাত বাড়ালো করমর্দনের জন্যে। আশ্চর্য, এবার মেজ বউ সলজ্জ হাসি হেসে হাত বাড়িয়ে দিল। আনসারের হাতের ছোঁয়ায় তার শরীর মন শিউরে উঠল। পাদ্রী সাহেব এবং মিস জোন্স সব দেখছিল। আনসারের চলে যাবার পর পাদ্রী সাহেব আদেশের সুরে মেজ বউয়ের ছেলেমেয়েদেরকে বলে উঠল, তোমরা ও টাকা ফেরত দিয়ে এসো। সঙ্গে সঙ্গে মেজ বউ বলে উঠল, না, তোদের ফিরিয়ে দিতে হবে না, তোরা আয়। বলেই ছেলেমেয়েদের হাত ধরে সে বেরিয়ে গেল। পাদ্রী সাহেব চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর মিস জোন্সকে ডেকে পরামর্শ করে ঠিক করল, মেজ বউকে শিগগিরই এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। রাস্তায় নেমে মেজ বউ দেখল আনসার সামনের দোকানে একদল ছেলে মেয়েকে বিস্কুট কিনে দিচ্ছে। মিষ্টি হাসি হেসে মেজ বউ বলল, কাল সাজের বেলা বাড়ি থাকবেন, আমি যেমন করে পারি যাব। আনসার বলল, ধন্যবাদ মিস হেলেন। মেজ বউ তিরস্কার ভরা চাহনি হেনে চলে গেল। আনসারের আজ পথ চলতে চলতে মনে হলো পুরো দুনিয়াটা বড় সুন্দর। এখানে দুঃখ বলে কিছু নেই। দুঃখও যেন আনন্দের আরও একটা দিক। সব মানুষই সুন্দর। ওই যে ময়লা কালো ছেলে মেয়েগুলো, ওরাও ওদের সুন্দর মায়ের সন্তান। ওই যে মেয়েটি, তাকে দেখে ঘোমটা দিয়ে চলে গেল, কি অপরূপ সুন্দরী সে, তার চেয়েও সুন্দর রুবি। মেজ বউ আর দু চোখের দুই তারা, সকালের আর সন্ধ্যার, রুবি আর হেলেন, হেলেন আর রুবি। আনসার ভাবতে লাগলো, যে মানুষের জন্য সব কিছু ত্যাগ করবে, সকল দুঃখ মাথা পেতে সইবে, শুধু তারা দুঃখী বলে নয়, তারা সুন্দর বলে। 20। পরদিন সন্ধ্যায় অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখন মেজ বউ গায়ে বেশ করে চাদর জড়িয়ে নজির সাহেবের বাড়ির দিকে রওনা হলো। কিসের যেন একটা ভয়, কিসের যেন একটা লজ্জা তার পা দুটোকে বারবার টেনে ধরে। নজির সাহেবের বাসার দরজায় এসে আনসারের গলার স্বর শুনে মেজ বউয়ের মনে হলো এখনই ছুটে যেতে পারলে সে হয়তো বেঁচে যায়। কিন্তু তখন আর ফেরার উপায় ছিল না। লতিফা মেজ বউয়ের হাত ধরে তাকে টেনে ভেতরে নিয়ে গিয়ে বসালো। বলল, তোমার ছেলে মেয়েকে আনলে না? মেজ বউ মধুর হেসে বলল, না, তাহলে কি আর বসতে দিত? এতক্ষণে দাদির কাছে যাবার জন্য কান্নাকাটি শুরু করত। এইবার আনসার বলে, যাক, আপনার খুব সাহস হয়েছে বলতে হবে। আমি মনে করেছিলাম আপনি আসতেই পারবেন না। লতিফা বলে, ওকে আপনি করে লজ্জা দিও না দাদু। তারপর মেজ বউয়ের দিকে ফিরে বলে, কি ভাই, তুমি বোধহয় আমার চেয়ে 2-1 বছরের ছোট হবে, তাই না? মেজ বউ হেসে বলে, আমি তোমার বড় বোনের চেয়েও হয়তো বড় হব। আনসার বলল, এসব হিসাব পরে করো, এখন কাজের কথা হোক। এখন বলো তুমি কি করবে? মেজ বউ নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে মুখ নিচু করে বলল, আমার আর কিছুই করার নেই। আমি যা করার ওই সাহেব মেমরাই ঠিক করে দেবে। আমাকে বোধহয় কালই বরিশাল পাঠিয়ে দেবে। লতিফা চা করতে উঠে গেল। মেজ বউ জড়সড় হয়ে বসে রইল। তার অস্বস্তি হচ্ছিল। আজ সে যত্ন করে সেজে এসেছে, গালে কাজলের তিলও দিয়েছে। তার মনে হলো আনসার হয়তো সব খেয়াল করছে।
আনসার হঠাৎ বলে ওঠে, তুমি আমার কথা রাখবে? মেজ বউ ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। পরক্ষণেই বলে, কিন্তু আমার ইচ্ছে থাকলেও রাখতে পারবো না। আনসার বলে, সত্যি কি তুমি এ দেশ ছেড়ে গিয়ে থাকতে পারবে? মেজ বউ আনসারের দিকে বড় বড় চোখ তুলে বলল, আর 2 দিন আগে গেলে হয়তো এত কষ্ট হতো না, কিন্তু ইচ্ছে থাকলেও আমি তো আর ফিরতে পারবো না ঘরে। আমি আবার মুসলমান হয়ে ফিরে আসি, আপনি হয়তো এটাই বলতে চান, কিন্তু আমার জায়গা কে দেবে? আনসার চুপ করে রইল। সত্যি তো, নিজের ধর্মে ফিরে এসে মেজ বউ আরও অসহায় হয়ে পড়বে। শ্বশুরবাড়িতে তার জায়গা হবে না। 2 দিনের জন্য হলেও কথার জ্বালায় টিকতে পারবে না সে সেখানে। কিছুক্ষণ ভেবে আনসার হঠাৎ বলে উঠল, তোমার আপত্তি না থাকলে তুমি এখানে আলাদা ঘর বেঁধে থাকতে পারো, যাতে নিশ্চিন্তে থাকতে পারো, সে ব্যবস্থা না হয় আমি করে দেব। মেজ বউ বলল, আপনি আশ্রয় দিয়ে রেখেছেন, জানাজানি হলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আমি না হয় সইলাম সব, কিন্তু আপনি? আনসার বলল, সে ভয় আমি করি না। তাছাড়া আমি চিরকাল এখানে থাকবো না তো, বছরে 2-1 বার আসবো হয়তো। তবে এমন ব্যবস্থা করে যাব যাতে আমি যেখানে থাকি তোমাকে যেন কষ্ট পেতে না হয়। মেজ বউয়ের চোখ ঝাপসা হয়ে উঠল। সে যেন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলল। নিজেকে সামলাতে না পেরে কান্না কাতর গলায় বলল, যাবে যদি তবে এ ঋণের বোঝা চাপিয়ে যেও না, আমি কালই চলে যাই, তুমিও চলে যেও। বলেই সে বাইরে বেরিয়ে অন্ধকারে মিশে গেল। চুপ করে বসে রইল আনসার। তার মনে হলো আকাশে দূর ছায়াপথের মতো মেয়েদের মন রহস্যে ভরা, কিছুতেই তার হদিশ মেলে না। পরদিন সকাল হতে না হতেই কৃষ্ণনগরে হইচই পড়ে গেল। দলে দলে পুলিশ এসে বাড়ি বাড়ি ঘুরে খানা তল্লাশ করতে লাগলো। বহু ছাত্র এবং তরুণকে ধরে হাজতেও পড়ল। আনসারকে ধরার জন্য পুলিশের দল সারা রাত নজির সাহেবের বাড়ির আনাচে কানাচে পাহারা দিচ্ছিল। ভোর হতে না হতেই তারা ঘুমন্ত আনসারকে বন্দি করল। খবর ছড়িয়ে পড়ল, আনসার রাশিয়ার বলশেভিকদের চর। সে ছেলেদের মধ্যে কমিউনিস্ট মতবাদ প্রচার করছিল এবং তাদেরকে বিপ্লবের জন্য তৈরি করছিল। আনসার ধরা পড়েছে। এ খবর সারা শহরে ছড়িয়ে পড়ল। দলে দলে কৃষক, শ্রমিক, মজুর, মেথর, কুলি, গারোয়ান, কেচোয়ান ছুটে এলো। পুলিশের মার, গুঁতো, চাবুক, লাথি কোনো কিছুরই পরোয়া না করে তারা নজির সাহেবের বাসা ঘিরে ফেলল। উপায় না দেখে পুলিশ 2-1 বার বন্ধুকে ফাঁকা আওয়াজ করল, কিন্তু কেউ এক পাও পিছিয়ে গেল না। বুড়ো একজন মেথর চেঁচিয়ে বলল, হুজুর, আমাদের বাবাকে ধরে নিয়ে যাচ্ছ? এর চেয়ে বড় মারার কি আছে? এর চাইতে আমাদের বুকে গুলি করে মারো, তবু আমাদের বাবাকে ছেড়ে দাও। আনসারের চোখ জলে টলমল করছে। সে তার শেকল বাঁধা হাত কপালে ঠেকিয়ে জনতাকে বলল, আমি জানি তোমাদের জয় হবে, তোমাদের গলায় আমি স্বাধীনতার আওয়াজ শুনছি। জনতাকে সরাতে না পেরে পুলিশ এর এসপি আনসারের কাছে এসে বলল, আপনি যদি ওদের কিছু বলেন তাহলে বোধহয় ওরা চলে যাবে, নহলে বাধ্য হয়ে আমাকে কিন্তু গুলি চালাতেই হবে। আনসার হেসে বলে, আমি চেষ্টা করতে পারি। গুলির ভয়ে আমি যাচ্ছি না, গুলি চালাতে চাইলে চালান। আমরা গুলিখোরদের জাত, ওটা সয়ে গেছে। এসপি সাহেব বলে, গুলি সত্যি চালাতে চায় না, কিন্তু আপনাকে থানায় যেতে হবে, ওরা হয়তো বাধা দেবে। জবাবে আনসার বলল, তাহলে আপনারাও আমাদের যা করার তাই করবেন, কিন্তু তা বোধহয় করতে হবে না, চলুন। আনসারকে দেখে সব লোক একসাথে জয়ধ্বনি করে ওঠে। হাসি মুখে সে জনতাকে বলে, তোমরা ফিরে যাও, ভয় নেই, আমার ফাঁসি হবে না, আমি আবার তোমাদের মাঝে ফিরে আসব। আনসারের 2 চোখ জলে ভরে ওঠে। অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে বলল, নিজের জন্য দুঃখ নেই ভাই, কেননা আমার জন্য দুঃখ করার কেউ নেই। হাজারো জনতা থেকে একসঙ্গে রব উঠল, আছে আছে, আমরা আছি। আনসারের মুখে এবার হাসি ফুটল। সে বলল, জানি তোমরা আছো, আমি যদি হেরে যাই তোমরা জয়ী হয়ে সেই হেরে যাওয়ার দুঃখ এবং লজ্জা মুছে দেবে। জনতা বলে উঠল, নিশ্চয়ই নিশ্চয়ই। এসপি সাহেব বিচলিত হলে আনসার বলল, ভয় পাবেন না, ওদের খেপাবো না, শান্তই করব। আনসার আবার বলতে লাগলো, বন্ধুরা, আমি চলে যাচ্ছি। একদিন তোমাদেরও হয়তো আমার মতোই শিকল পরে জেলে যেতে হবে, গুলি খেয়ে মরতেও হতে পারে। তোমারই দেশের লোক তোমার পথ আগলে দাঁড়াবে, কিন্তু তোমরা পিছিয়ে যেও না। আগের দল মরবে, পেছর দল সেই শূন্য জায়গা পূরণ করবে। তোমাদের মৃতদেহের ওপর দিয়েই আসবে তোমাদের মুক্তি। তোমাদের অস্ত্র নেই, কিন্তু প্রাণের শক্তি তো আছে। সেই প্রাণ শক্তি নিয়ে মাঠে নামলে জয় তোমাদেরই হবে। আর অস্ত্র নেই এই কথাই বা বলবো কেন? কাচওয়ান, তোমার হাতে চাবুক আছে, রাজমিস্ত্রির হাতে আছে কন্নিক, মেথর ভাইয়ের হাতে আছে ঝাঁটা, কিষান ভাইয়ের হাতে লাঙল, তাহলে আর কিসের ভয়?
জনতা আনন্দে চিৎকার করে ওঠে। আনসার আরও কি বলতে চাইছিল, পুলিশ সাহেব তাকে বাধা দিল। আনসার বলল, ভয় নেই সাহেব, এরকম বক্তৃতা অনেক দিয়েছি, শুনে ওরা কেবল জয়ধ্বনি করে, ক্ষেপে ওঠে না। খেপানোর মানুষ আমার পেছনে আসছে। যাক, আমি আর কিছু বলবো না, ওদের ফিরে যেতেই বলবো। বলে জনতার দিকে তাকিয়ে আবার বলে সে, আমার অনুরোধ, তোমরা ফিরে যাও। এখন আমার পেছন পেছন গেলে বড়জোর থানা পর্যন্ত, না হলে জেলখানা পর্যন্ত যেতে পারবে, কিন্তু তোমাদের যেতে হবে অনেক দূর। দেশের জন্য তোমাদের উঠতে হবে আকাশ পর্যন্ত, নামতে হবে পাতাল পর্যন্ত। আনসার এবার পুলিশের দিকে তাকিয়ে বলে, এই বেচারা তোমাদের মতোই হতভাগা দুঃখী মানুষ, পেটের দায়ে কাজ করছে। ওরাও একদিন তোমাদের সাথেই পথে নামবে। তোমরা মনে রেখো, আমাকে মুক্ত করার জন্য তোমরা আসোনি, সে মন্ত্র আমি শেখাইনি তোমাদের। তোমরা তোমাদের মুক্ত করো, সেই হবে আমারও মুক্তি। তোমরা আমার নমস্কার নাও, আমার দোষ ভুল সব ক্ষমা করে দাও। আনসার এবার পুলিশের সাথে এগোলো। লোকজন বাধা দিল না, চুপচাপ যে যার ঘরে চলে গেল। পরদিন রানাঘাট স্টেশন। পুলিশের পাহারার মধ্যে গাড়ি বদলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে শেকল বাঁধা আনসারকে। হঠাৎ তার চোখ পড়ল কয়েকজন যাত্রীর দিকে। তার আর কেউ নয়, মিস জোন্স, মেজবউ, প্যাকালে আর কুর্সি। মিস জোন্স এগিয়ে এসে বলল, আপনার এই অবস্থা দেখে দুঃখিত মিস্টার আনসার। আনসার হেসে বলে, ধন্যবাদ। তারপর ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? মিস জোন্স বলে, বরিশালে। আপনাদের মেজবউ তো কাল বেঁকে বসেছিল, সে আর গির্জায় থাকবে না, আবার মুসলমান হবে, ঘরে ফিরে যাবে। সে কি কান্না! কিন্তু আজ সকালে বলল সে আর এখানে থাকতে চায় না। সারাদিন কেঁদেছে। ওর মাথায় বোধহয় সামান্য গোলমাল আছে। হ্যাঁ, শুনে খুশি হবেন, কাল প্যাকালেও পবিত্র খ্রিস্টান ধর্মে দীক্ষা নিয়েছে। কুর্সির সাথে ওর বিয়েও হয়ে গেছে। ট্রেন এসে পড়ল। আনসার দেখতে পেল মেজ বউয়ের দুটি চোখ যেন জ্বলছে। মৃত্যু ক্ষুধার মতো সে চাহনি জ্বালাময়। সে চোখে জল নেই, আছে রক্ত। গাড়ি ছেড়ে দিল। আনসার ঝাপসা চোখে তাকিয়ে রইল। সে দেখতে পেল প্ল্যাটফর্মে মিস জোন্স এবং আরও কয়েকজন মিলে কাকে যেন ধরাধরি করে তুলছে। রেলগাড়ির ধোঁয়ায় আনসারের চোখে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো। 22। মাটির পুতুলের দেশ কৃষ্ণনগর। সেই ধুলো কাদার চাঁদ সড়ক, সেই খ্রিস্টানদের পাড়া, সেই বাগান, পুকুর, পথঘাট, কোদল, কাজিয়া সবই আছে আগেকার মতোই। মেজ বউ, কুর্সি, প্যাকালে, আনসারকে সবাই ভুলে গেছে। কিছুতেই ভুলতে পারে না যারা, কেবল তারাই শুধু মনে রেখেছে। যারা ভুলে গেছে, না ভুলে বা কি করবে? অভাব, দুঃখ, বেদনা যাদের জীবনের নিত্য সাথী, তাদের সময় কোথায় আগের কথা মনে রাখার? শোকে দুঃখে অনাহারে প্যাকালের মা বিছানা নিয়েছে। সে কেবল বলে, দেখ বড় বউ, এমনভাবে শুয়ে থাকার সুখ আগে কখনো পাইনি। আর কারো জন্য ভাবি না, খোদা যা করার করবেন। বড় বউ চোখ মোছে। পটলি খোকা উঠানে খেলা করে। মা ওদের ফেলে চলে গেছে। ওরা যেন অন্যরকম হয়ে গেছে। খানিক খেলা করে, খানিক কাঠকুড়োয়, খানিক অলসভাবে গাছের তলায় ঘুমোয়। ঘুমিয়ে ওঠে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবে। তারপর বুক ফাটা নিঃশ্বাস ফেলে ঘরে ফিরে আসে। সাঁঝের বেলা দাদির বিছানার কাছে এসে বলে, খোকা বলে, দাদি আজ তুই ভালো আছিস? দাদি বলে, আর ভালো দাদু, চোখ দুটো বুঝলেই ভালো মন্দ সব যায়। দাদু, আমি চলে গেলে তোরা কাঁদিস না, জন্মালে মানুষ একদিন ঠিক মরে, কেউ চিরদিন থাকে না। খোকা বোঝে না, দাদির মুখের দিকে তাকিয়ে বসে থাকে। পটলি বলে, দাদি তুই আব্বার কাছে যাবি? আব্বা যেখানে থাকে সে বেশি দূর, না মা যেখানে থাকে সেই বরিশাল সেটা বেশি দূর? শান্ত বুড়ি ছটফট করে ওঠে, বলে, ওই বরিশালই বেশি দূর রে, ওই বরিশালই বেশি দূর। পটলি বলে, তাহলে আমি আব্বার কাছেই যাব। আচ্ছা দাদি, আব্বার কাছে যেতে হলে কতদিন বিছানায় শুয়ে থাকতে হয়? তোর মতো শুয়ে থেকে আমারও অসুখ হবে, তারপর চলে যাব, তাই না? পটলি দাওয়ার ওপর খালি পেটে মাটিতে ঘুমিয়ে পড়ে। খোকা জেগেই থাকে, কী সব ভাবে। মাঝে মাঝে রান্নাঘরের দিকে তাকায়, তারপর আস্তে আস্তে উঠে বেরিয়ে যায়। দাদি চেঁচিয়ে উঠে বলে, যাচ্ছিস কোথায়? খোকা বলে, মসজিদে সিন্নি আনতে যাচ্ছি। বড় বউ পেছন পেছন গিয়ে মসজিদের দরজার কাছে থেকে ওকে কোলে করে আনতে চায়। খোকা ধুলে গড়াগড়ি দেয়, কাঁদে, বলে, যাব না, আমি সিন্নি খাবো, বড় খিদে পেয়েছে, আমি যাব না। মসজিদের ভেতর তখন ভক্তদের সামনে বসে মৌলভী সাহেব কোরআন পড়াচ্ছিলেন।
কোরআনের সেই অংশ যেখানে আল্লাহ বলেছেন, যারা এতিমদের হাঁকিয়ে দেয় আমি তাদের নামাজ কবুল করি না। মৌলভী সাহেব জোরে জোরে পড়েন, ভক্তরা শোনে। অন্ধকার ঘরে ক্ষুধাতুর শিশুর উপর দিয়ে কালো পাখা মেলে বাদুড় উড়ে যায়। ঘুমের মাঝে পটলি কেঁদে ওঠে, মাগো আমি আব্বার কাছে যাব না, আমি তোর কাছে যাব। 23। রুবির বাবা হামিদ সাহেব নদিয়ার ম্যাজিস্ট্রেট হয়ে এলেন। নাজির সাহেবের মুখে খবর পেয়ে অনেকদিন পর লতিফার মুখে হাসি দেখা গেল। পরদিন বিকেলে মোটর গাড়িতে করে রুবি এলো, পরনে সাদা শাড়ি। তাকে জড়িয়ে ধরে লতিফা কেঁদে ফেলে। রুবি ধমক দিয়ে বলে, কাঁদবি তো এক্ষুনি চলে যাব, এতদিন পর দেখা, কোথায় একটু আনন্দ করবি তা না, কেঁদে ভাসাচ্ছিস। যে রুবি কথায় কথায় কেঁদে ফেলতো সে এখন কাঁদতে ভুলে গেছে। লতিফা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, বলে, তুই এমন পাথর হয়ে গেছিস? রুবি লতিফার গাল টিপে বলে, পাথর নয় বরফ, গরম পড়লে গলে পানি হয়ে যাব। রুবি লতিফার বাচ্চাদের আদর করে, চুমু খেয়ে কোলে নিয়ে মিষ্টি দিয়ে বাড়িটাকে সরগম করে তুললে। পাড়ার অনেক মেয়ে ভিড় করেছিল। রুবির এক হুমকিতে যে যেখানে পারল সরে পড়ল। লতিফা বলে, তুই এখন যেতে পারবি না, রাতে খেয়ে দে তবে যাবি, গাড়ি পাঠিয়ে দে। রুবি আনন্দে ছেলে মানুষের মতো নেচে উঠল। সোফারকে বলল গাড়ি ফেরত নিয়ে যেতে। আরও বলে দিল মা যেন না ভাবেন, রাত 10টায় গাড়ি নিয়ে এলেই চলবে। রুবি ছুটে এসে লতিফার পালঙ্কের ওপর শুয়ে পড়ল। এবার আর কোনো কথা নয়, তুই তোর সব কথা বল, আর আমি আমার সব কথা বলবো। তোর নাজির সাহেব এলে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে বাইরে পাঠিয়ে দিবি। লতিফা বলে, ও শিকারে গেছে, ফিরতে রাত 12টা বেজে যাবে। রুবি বলে, সাবাস, তবে আজ আমাদের পাইকে। লতিফা বলে, শুধু গল্প করলে তো আর পেট ভরবেন না, তার চেয়ে বরং রান্নাঘরে চল, আমি পরোটা করবার, তুই গল্প করবি। দুজনে রান্নাঘরে এলো। লতিফার সঙ্গে রুবিও কাজে হাত লাগালো, কথাও চললো সেই সাথে। রুবি বলল, আমি কি খবর পেলাম জানিস? একদিন কাগজে পড়লাম তোদের বাড়ি থেকে পুলিশ মিস্টার আনসারকে গ্রেফতার করেছে। বলেই রুবি চুপ করে গেল। লতিফা বলে, আমিও তোর কথা প্রথম শুনি দাদু ভাইয়ের কাছেই, এখন তো তিনি রাজবন্দী। ডাগর চোখের করুণ চাহনি মেলে কিছুক্ষণ চুপ করে থাকে রুবি, তারপর বলে, জানি, খবরের কাগজে সব পড়েছি। আচ্ছা বুঝি, আনু ভাই আমার কথা কিছু বলেছিল তোকে? লতিফা বলে, বলেছিল। আচ্ছা রুবি, আমার কাছে কিছু লুকুবি না, বল। রুবি বলে, মনের কথা আমি কারো কাছে গোপন রাখি না। আমার জন্য আমাকে অনেক দুঃখ পেতে হয়েছে, তবু মনকে চোখ ঠাড়তে পারি না। লতিফা বলে, তুই তোর স্বামীকে ভালোবাসতিস? রুবি বলল, না, সে আমার ভালোবাসা চায়নি, আমিও চাইনি। বিলেতে যাওয়ার পর পথ খরচের জন্য আমাকে বিয়ে করেছিল, কিন্তু তাও তো হলো না। বেচারার জন্য বড় দুঃখ হয় জানিস বুঝি। মারা যাওয়ার দিন কতক আগে সে তার ভুল বুঝতে পেরেছিল, আর এই ভুলই হয়তো তার কাল হলো। সেবা যত্ন আমি সবই করেছি, আর তা করেছি বাবা মাকে খুশি করতে। কিন্তু একদিন সে আমার ফাঁকি ধরে ফেলে, বলেছিল আমার সবচেয়ে কাছের লোকটি যে সবচেয়ে পর। এটা ভাবতে আমারও দম বন্ধ হয়ে আসছে। এরপর আর আমার বাঁচার স্বাদ নেই। লতিফা বলে, এই কথা শুনে তুই চুপ করে রইলি? রুবি বলল, তাছাড়া আর কি বলবো বল। একজন ভদ্রলোককে চোখের সামনে মরতে দেখলে কান্না কষ্ট হয়, কিন্তু আপনজন মরে গেলে যেরকম কষ্ট হয় সেরকম কিছু হয়নি আমার। লতিফা চমকে ওঠে। রুবি এক অদ্ভুত হাসি হেসে বলে, শুনে আমার উপর তোর খুব ঘেন্না হচ্ছে তাই না? আমার মা বাবা আমাকে ঘেন্না করেন, তুই তো করবি। বুঝি আরও আশ্চর্য হবি। সেদিন কাগজে পড়লাম আনু ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশে। সেদিন মনে হলো আমার শূন্য পৃথিবী কে যেন কালো করে দিল। এই একটা মানুষ ছাড়া আমার আর কারো জন্য তেমন দুঃখ নেই। বলতে বলতে রুবির চোখ জলে ভরে উঠল। লতিফা বলল, কিন্তু ভাই, এ কি মস্ত বড় অন্যায় নয়? চোখের জল না মুছে রুবি বলল, নিজের হৃদয় মনকে কষ্ট দিয়ে অন্যের সুখের বলি হতে না পারলে খুব বড় অন্যায় হয়ে যায়, তাই না বুঝি? বাপ মার স্নেহের ঋণ শোধ করতে গিয়ে নিজে দেউলিয়া হয়েছি। আমার সুখ, আমার জীবনের আনন্দের পথ বেছে নেওয়ার কোনো অধিকারই কি আমার থাকবে না? আমার স্বামী ছিলেন ভাগ্যবান, সারা জীবন দুঃখ পাওয়ার দায় থেকে রেহাই পেয়ে গেলেন। লতিফা মাথা ঘুরতে লাগলো। কোনো মতে সে বলল, মেয়ে মানুষ কি করে এত নিষ্ঠুর হয়, আমি তো ভাবতেই পারছি না রুবি। রুবি এবার হো হো করে হেসে উঠল। দেখ বুঝি, পানির চমৎকার শীতল পানীয়, কিন্তু সেই পানি যখন আগুনের আঁচে ফুটতে থাকে তখন সেটা গায়ে পড়লে ফোসকা তো পড়বেই। কিছু বলতে পারল না লতিফা। রুবির সামনে সে পরোটা, হালুয়া আর চা তুলে ধরল। রুবি হেসে বলল, এসব আমি বাড়িতে খাই না, কিন্তু তোর কাছে খাবো।
আয় তুইও বস আমার সাথে। বাড়িতে এসব কেন খাই না তুই বুঝবি না। তবু বলি, হিন্দু বিধবার মতো থাকি, একবেলা খাই নিরামিষ, সাদা থান পরি, চুলে তেল মাখি না। স্বামীকে স্বীকার করলাম না, অথচ তার কথা মনে পড়ে বিধবা সেজে থাকি। মাঝে মাঝে আমারই হাসি পাই। লতিফা একটু রেগে গিয়ে বলে, বাড়াবাড়িরও একটা সীমা আছে রুবি। রুবি সে কথার জবাব দিল না। চা খেতে খেতে বলল, আহ, এই একটু চা পেলে আনু ভাই কেমন লাফিয়ে উঠত আনন্দে, তাই না? লতিফা এবার হাত ছেড়ে বাঁচল। বলল, সত্যি রুবি, দাদু বোধ হয় তোর চেয়েও চায়ের কাপকে বেশি ভালোবাসে। রুবি বলল, তার কারণ চায়ের কাপ সহজে মুখে তুলে ধরা যায়। আমাকে যদি অমন করে পেত তোর দাদু, তাহলে ওই চায়ের থেকেও বেশি প্রিয় হয়ে উঠতাম আমি। লতিফা বলে, ও মা, তুই কি বেহা হয়েছিস রে? একেবারে গেছিস দেখি। রুবি সায় দিয়ে বলে ওঠে, একেবারে গেছি, আর ফিরবো না। শুধু একজনের জন্যেই চায়ের ওপর লোভ হয় জানিস। লতিফা একটু কড়া গলাতেই বলল, এতই যদি লোভ, তাহলে ওই চাখর লোকটাকে বেঁধে রাখলি না কেন? সেও তো বাঁচত, তুইও তো বাঁচতি, আর আমরাও বাঁচতাম। রুবি বলল, ভুল বললি, আমরা হয়তো বাঁচতাম, কিন্তু তোর দাদু বাঁচত না। লতিফা বোকার মতো খানিক তাকিয়ে থেকে বলল, তার মানে? রুবি লতিফার হাতে চিমটি কেটে বলে, যে মরেনি তার আবার বাঁচা কি? তোর দাদু আমার মতো মরেনি, দিব্যি বেঁচে থেকে কুলি মজুরদের নিয়ে মাঠে ঘাটে চড়ে বেড়াচ্ছে। দুঃখ রইল আমার, যার জন্যে মরলাম তাকে মেরে যেতে পারলাম না। লতিফা এবার বুঝতে পেরে বলল, কি দোষী মেয়ে তুই, শোধ না নিয়ে যাবি না তাই না? তবে তোকে খোঁজ খবর দিচ্ছি ভাই, সে হয়তো তোর মতো মরেনি, তবে ঘা খেয়েছে। রুবি এবার দাঁড়িয়ে পড়ল, বলল, না না, এ হতেই পারে না। ও শুধু মানুষের বাইরের দুঃখ দেখেছে, ভেতরের দুঃখ বোঝার মতো হৃদয় ওর নেই। ওর কাছে যারা চায় তারা দুঃখও বোঝে, কিন্তু যে তার সব কিছু উজাড় করে দিয়ে সুখী হতে চায়, কিছুই পেতে চায় না, তার দুঃখও বোঝে না। আনন্দে, গর্বে, বেদনায় লতিফার চোখ ছলমল করে ওঠে। তার দাদুকে এমন করে ভালোবাসবারও কেউ আছে? রুবিকে বুকে টেনে নিয়ে লতিফা বলল, অভিমানে তুই দেখতে পাচ্ছিস না, কিন্তু আমি তো মেয়ে মানুষ, সত্যি বলছি, সে তোকে ভালোবাসে। রুবির চোখের বাদ ছাপিয়ে জল ঝরতে লাগে। লতিফা তার চোখ মুছিয়ে দিয়ে বলে, তোর এত ভালোবাসার কথা জানতে পারলে আনু ভাইয়ের কারাবাস বেহেশতের মতো মধুর হয়ে উঠত। তুই তো ভালোবাসিস, শুধু এইটুকুই জানে, কিন্তু তার তল যে এত গভীর সেটা মনে হয় জানে না। জানলে দেশ ছেবা ছেড়ে তোর পায়েই লুটাতো। রুবি এরপর আর একটা কথাও বলতে পারল না। আনসার তাকে ভালোবাসে, এ কথা জানতে পেরে তার বুক ভরে উঠল। আকাশের কোণায় তখন এক ফাঁড়ি চাঁদ উঠেছে। তার মনে হলো ঈদের চাঁদ। ওর রোজার মাস বুঝি শেষ হলো আজ। ওই চাঁদ যেন আকাশের খুকি, সাদা মেঘের তোয়ালে জড়িয়ে আকাশ জননী যেন ওকে কোলে করে আঙ্গিনায় এসে দাঁড়িয়েছে। অমন খুকি যদি। লজ্জায় রুবির মুখ লাল হয়ে উঠল। এ কি স্বপ্ন, এ কি সুখ! বরিশাল যেন বাংলার ভেনিস। আঁকাবাঁকা লাল রাস্তা, শহর ঘিরে নদী, রাস্তার দুধারে সারি সারি ঝাউ গাছ, নদীর ওপারে সবুজ ধানক্ষেত, নারিকেল সুপারির ঘন বন, সবুজ গ্রাম, শান্ত নিশ্চুপ। তখনও আধার নামেনি। রাস্তার পাশে একটা আধ ভাঙা পুলের ওপর ৩-৪ জন বাঙালি মেয়ে বসেছিল। কালো পাড় শাড়ি পরা, বাঁকা সিথি, পায়ে হিলতোলা জুতো। ওরা গল্প করছিল। শুধু একজন একটু দূরে নেমে ঘাসের উপর বসে নদীর দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ গল্পগুজবের পর একটি মেয়ে চেঁচিয়ে বলল, মেজো বউ, ওখানে এক ক্লাটি বসে বসে কার কথা ভাবছো ভাই? মেয়েটির নাম মিনতি। সে হিন্দু ঘরের বউ। স্বামীর জুলুম সইতে না পেরে খ্রিস্টান হয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করার চেষ্টা করে বেড়াচ্ছে। কথার জবাব না পেয়ে সে এবার মেজ বউয়ের কাছেই উঠে গেল। তারপর তাকে জোর করে তুলে এনে নিজেদের মধ্যে বসিয়ে দিল। জানো মেম সাহেবের হুকুম, তোমাকে যেন চোখে চোখে রাখি, সরে পড়ো না ভাই, তাহলেই গেছি আমি। মেজ বউয়ের সঙ্গে মিনতির খুব ভাব হয়ে গেছে। একটি মেয়ে বলল, ওর মেজ বউ নাম কি আর ঘুচবে না? মেজ বউ হেসে বলল, তাল গাছ না থাকলেও তালপুকুর নাম কি বদলে যায়? মিনতি বলে, আমার ওই নামে ডাকতেই ভালো লাগে, যেন একসঙ্গে জান অনদ হয়ে সংসার করছি। আরেকজন বলল, এখনো তোমাদের ঘরের স্বাদ মেটেনি তাই না? এত যদি দুধ খাওয়ার স্বাদ, তবে ঘোল খেয়ে সর্দি বাঁধাচ্ছ কেন তোমরা? মেজ বউ বলে, মাথায় ঘোল ঢালার চেয়ে পেটে ঘোল ঢালা বরং সইবে। মুখ বাঁকিয়ে মেয়েটি বলে, মেজ বউ কথা বলতে শিখেছে দেখছি। মেজ বউ হাসি মুখে বলে, তার চেয়ে বলো মানুষ হয়ে উঠেছি।
আমরা কৃষ্ণনগরের মেয়ে ভাই, আমাদের কথা শিখতে হয় না। কিন্তু তুমি রাগ করো না ভাই, তোমাদের সঙ্গে মিশতে পারার মতো এখনো হয়নি। এই তো ফ্যাশন করে শাড়ি পরাচ্ছ, বাঁকা সিঁথি কেটে দিচ্ছ, জুতোও মিলল কপালে। কিন্তু তাতে কি তোমাদের মতো করে তুলতে পারলে? মেম সাহেবদের মতো জুতো মেম সাহেবদের মাথাতেই থাক, আমি সাদা কাপড় পরে থাকতে পারলে বেঁচে যাই। মেয়েটি বলল, তাহলে এখানে এলে কেন? মেম সাহেব হতে আসেনি ভাই, মানুষ হতে এসেছিলাম। আমাদের সমাজে আলো হাওয়ার বড় অভাব, তাই খাঁচার পাখির মতো শিকল কেটে বেরিয়ে পড়েছিলাম। কিছু যে ভালো হয়নি আমার, সেটা বলবো না। যা শিখেছি তাতে যেখানেই থাকি পেটের ভাত জুটিয়ে নিতে পারবো। কিন্তু কি করব বলো, চিরকালের অভ্যাস। ওই জুতো টুতোগুলো পরলে মনে হয় পায়ে নতুন রকমের শিকল পড়ল। রাত হয়ে যাচ্ছে, ওরা উঠে পড়ল। পথে প্যাকালের সঙ্গে দেখা। সে পাদ্রী সাহেবের সুপারিশে ম্যাজিস্ট্রেট অফিসে পিয়নের কাজ পেয়েছে। নাম হয়েছে জোসেফ। বেতন পায় 15 টাকা। কুশিও মিশনারি মেমদের 5 ফরমাস খাটে, সেজন্যে 20 টাকা করে পাই। দুজনের সংসার হেসে খেলে চলে যায়। দুজনের মধ্যে যেমন ভাব তেমনি ঝগড়াও। প্যাকালে এগিয়ে এসে বলে, মেজো ভাবি তোমাকে খুঁজছিলাম। মেজবউ বলে, কেন? প্যাকালে বলে, বাড়ি থেকে একটা চিঠি এসেছে, বিকেলে তুমি যদি একটু পড়ে দিয়ে আসো। মেজবউকে কে যেন হঠাৎ চাবুক মারল। চমকে উঠল সে। মুখ তার কেমন যেন আবছা আধারে ভালো করে দেখা গেল না, কিন্তু গলা শুনে মনে হলো কে যেন তার টুটি চেপে ধরেছে। মেজবউ শক্ত মেয়ে, তবু আজ নিজেকে সামলাতে পারল না। কাপা গলায় বলল, চলো এখনই চলো তোমার বাড়িতে। প্যাকালে বলল, আজ আর নাই গেলে কাল না হয়। না না, এখনই চলো। বলেই সে প্রায় ছুটে প্যাকালের বাড়ির দিকে চলতে লাগলো। মিনতি প্যাকালকে বলে দিল যে চিঠি পড়া হলেই যেন মেজবউকে সঙ্গে করে মিশনে রেখে দিয়ে যায়। ঝড়ের বেগে ছুটে প্যাকালের ঘরে এসে মেজবউ ডাকল, কুর্সি। ডাক শুনে কুর্সি চমকে বেরিয়ে এলো। মেজবউ বলল, কি চিঠি এসেছে দেখি। কুর্সি নীরবে চিঠি এনে দিল। 1 বছরের মধ্যে এই প্রথম চাঁদ সড়ক থেকে চিঠি এসেছে। মেজবউ হাড়ি কানের কাছে গিয়ে চিঠি খুলে খানিকটা চিৎকার করে বলল, খোকা খোকা, বাপ আমার। ততক্ষণে প্যাকালে এসে পড়েছে। সে আসতেই মেজবউ তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। আমার খোকা বুঝি আর বাঁচে না ভাই, আমায় নিয়ে চলো, তোমার পায়ে পড়ি, আমায় নিয়ে চলো। বলেই মূর্ছা গেল মেজবউ। প্যাকালে আর কুর্সি বহু কষ্টে সেই মূর্ছা ভাঙালো। আজ 1 বছর হলো ওরা বরিশালে এসেছে। এর মধ্যে কেউ কখনো চিঠি দেয়নি। মেজবউ কি যেন একটা ভয়ে কৃষ্ণনগরের নাম শুনলে পালিয়ে যেত। তার কেবলই মনে হতো এই বুঝি তার খোকা খুকির অসুখের খবর এসে পড়ল। একটু স্বস্তি ছিল না তার। ঘুমে জাগরণে সবসময় সে তার ভুখা শিশুদের কান্না শুনতে পেত। সে রাক্ষসী, ইচ্ছে করে ছেলেমেয়েদের ফেলে এসেছিল। চলে আসার দিন যেন তাকে ভূতে পেয়েছিল। তাকে এদেশ ছেড়ে যেতে হবে, শুধু এ কথাই মনে হয়েছিল তার। সে যে মা, সে কথা সেদিন ভুলে গিয়েছিল। একটুখানি স্বাভাবিক হয়ে মেজবউ পুরা চিঠিটা পড়ল। প্যাকালের মা কাউকে দিয়ে লিখিয়েছে, খোকার ভীষণ অসুখ, টাইফয়েড হয়েছে তার, বোধহয় বেশি দিন বাঁচবে না। বিকারের ঘোরে কেবল বলছে, আমাকে মার কাছে নিয়ে চল। প্যাকালের মাও বিছানায় পড়েছে। সে লিখেছে, মরার আগে যার ছেলে তার হাতে দিয়ে যেতে চাই। 25। সে রাতে মেজবউ, প্যাকাল এবং কুর্সি কৃষ্ণনগরে রওনা হলো। যাওয়ার অনুমতি পেতে বেশ বেগ পেতে হয়েছে, কিন্তু মিশনারির কর্তারা মেজবউকে ভালোভাবে চিনতেন, কাজেই যাওয়া বন্ধ করতে তারা সাহস করলেন না। পরদিন রাতে ওরা কৃষ্ণনগর এসে পৌঁছালো। স্টেশন থেকে একটা ছ্যাঁকড়া গাড়িতে করে বাড়ি এলো। বাড়ি অন্ধকার, কোনো মানুষের সারা শব্দ নেই। ভেতরে কেউ আছে বলে মনে হলো না। অজানা ভয়ে মেজবউয়ের বুক হাহা করে উঠল। সে টলতে টলতে গাড়ি থেকে নেমে দৌড়ের গোড়ায় আছড়ে পড়ে চিৎকার করে বলে উঠল, খোকা। প্যাকালে ততক্ষণে ঘরের আগর খুলে ঢুকে পড়েছে। পায়ে কঙ্কালের মতো কিছু একটা ঠেকতেই সে চিৎকার করে উঠল, মা মা। হঠাৎ রান্নাঘরের দরজা খুলে তার ভেতর থেকে বড় বউ এসে ভয়াতুর গলায় চেঁচিয়ে বলে, কে? মেজবউ বহু কষ্টে বলল, আমার খোকা কই? বড় বউ জোরে কেঁদে উঠে বলল, রাক্ষসী, এতদিন এলি? খোকা নেই, কাল সকালে চলে গেছে। খোকা খোকা বলে মেজবউ সেখানেই লুটিয়ে পড়ে। প্যাকালে বলে, এমন অন্ধকার কেন, বাতি কই? কান্নায় ভেঙে পড়ে বড় বউ।
বাতি নেই, সব বাতি নিভে গেছে, ঘরে এক ফোঁটা তেল নেই। প্যাকালে পাগলের মতো ভাঙা ঘরের চালা থেকে একরাশ পচা খড় টেনে জ্বালিয়ে বলে, তাহলে ঘরে পুরুক। সেই রক্তমাখা আলোতে দেখা গেল কঙ্কালের মতো শরীর নিয়ে প্যাকালের মা ধুঁকছে মৃত্যুর প্রতীক্ষায়। প্যাকালে মা বলে তার বুকে ঝাঁপিয়ে পড়তেই মায়ের চোখ একটুখানি জ্বলে ওঠে, কিন্তু পরক্ষণে তা চিরকালের জন্য নিভে যায়। চালের ঘর তখনও ধুধু করে জ্বলছে, ওদেরই বুকের আগুনের মতো। ওরা তিনজন আর ফিরে গেল না। পাড়ার লোকে মেজবউকে দেখলে বলে, ও রাক্ষসী, ওর বুকে শুধু লোহা আর পাথর। খোকা চলে গেছে। মেয়ে পটলিকে নিয়ে আগের মতো পান খেয়ে রেশমি চুড়ি পরে বাঁকা সিথি সেটে চওড়া কালো পেরে শাড়ি পরে মেজবউ পাড়া বেড়ায়। সে রাতে জ্ঞান হওয়ার পর ছেলের সব জিনিস, এমনকি ছেঁড়া কাঁথাটি পর্যন্ত পুড়িয়ে ফেলেছিল সে। 1 বছর ধরে গোপনে যে খেলনাগুলো কিনেছিল খোকার জন্যে, তাও সে পুড়িয়েছে। আজ যেন তার কোনো শোক নেই, চোখের জলও যেন ফুরিয়ে গেছে। মেয়েটা পিছু পিছু ঘুরে বেড়ায়, তার যত্ন নেয় না। পটলি যেন ওর মেয়েই নয়, সে নিজেদের বাড়িতেই থাকে। মিশনারি মেমদের বহু অনুরোধেও মেজবউ সেখানে যায়নি, তওবা করে মুসলমানও হয়নি। কুর্সির বাবা মধুঘরামি মারা গেছে। এলাকার খান বাহাদুর সাহেব একটা 20 টাকার চাকরি জুটিয়ে দেওয়াতে প্যাকালে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কুর্সিও খানিক কেঁদে কেটে শেষে প্যাকালের ধর্মই মেনে নিয়েছে। ওদের দিনকাল বেশ একরকম চলেই যাচ্ছে। শুধু মেজবউ যেন ঘরে থেকেও ঘরের কেউ নয়। ধোপ দুরস্থ হয়ে সে শুধু এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়। লোকে ওকে পছন্দ না করলেও কিছুটা খাতির করে, বসার জন্য চৌকি এগিয়ে দেয়। ভাবে খ্রিস্টান সাহেবদের ধরে সে টাকার কুমির হয়ে এসেছে। সত্যি সত্যি মেজবউ কিছু টাকা জমিয়েছিল, কিন্তু সে 200 মাত্র, এর বেশি নয়। সেই টাকাতেই সে বিবিয়ানা করে ওড়াচ্ছে। এরপর কি হবে, কি করে চলবে, সে চিন্তা সে করে না। পাড়ার মোড়ল মৌলভী সাহেবদের সঙ্গে পরামর্শ করে, কোনো ছোকরার সঙ্গে ভাব করিয়ে যদি বউটাকে মুসলমান করতে পারে তাহলে পুণ্য হয়। মেজবউয়ের কথা নিয়ে কেউ কিছু বললে মোড়ল বলে, ও কদিন একটু চড়ে খাক, তারপর ঘরের গায়ে ঘরে ফিরে আসবে। মেজবউ লতিফার কাছে যায় সবচেয়ে বেশি। লতিফা ছেলেবেলা থেকেই উদার আবহাওয়ার মধ্যে মানুষ হয়েছে। অন্য সব কিছুর চাইতে তার হৃদয়টাই বড়। মেজবউয়ের ভেতর যে আগুন সে দেখেছিল তাকেই সে শ্রদ্ধা করে। কাজেই মেজবউকে নিজের ধর্মে ফিরিয়ে আনার জন্যে সে কোনোদিনই পিড়াপিড়ি করেনি। নাজির সাহেবও যাকে বলে একেবারে মাটির মানুষ, এ নিয়ে তারও কোনো মাথা ব্যথা নেই। এখানে সে এসে কথা বলে, আলাপ করে, মেজবউয়ের মনের ভার হালকা হয়ে যায়। খোকা মারা যাওয়ার 40 দিনের দিন মেজবউ বলে, বড় বউ, আজ আমি পাড়ার ছেলেপুলেদের খাওয়াবো। বড় বউ চোখের জল মুছে বলে, তো ছেলের নামে খাওয়াবি, এ তো ভালো কথা, কিন্তু পাড়ার মৌলভী সাহেবকে তো বলতে হবে নাকি? মেজবউ শান্তি গলায় বলে, না, ওদের কাউকে কিছু বলবো না, শুধু ছোট খোকাদের ডেকে নিজে রেঁধে খাওয়াবো। বড় বউ কেঁদে ফেলে বলে, ওরে পাগলি, মোড়ল না বললে যে তোর রান্না কেউ খাবে না। মেজবউ বলে, ও, আমি যে খেরেস্তান, সে যা করেই হোক আমি খাওয়াবই। মেজবউ সঙ্গে সঙ্গে মোড়লের বাড়ি গিয়ে হাজির হয়। মোড়ল দেখলো এই হচ্ছে সুযোগ। সে খুব ভালো মানুষ সেজে বলল, তুই আমার মেয়ের মতো, কিন্তু মা, আমি বললেও খেরেস্তানের হাতের রান্না যে কেউ খাবে না। মেজবউ ডুকরে কেঁদে ওঠে, বলে, আমি আজই মুসলমান হব, আমার খোকার আত্মা যেন চিরকালের খিদে নিয়ে ফিরে না যায়। মোড়ল যেন হাতের চাঁদ পেল। সে বলে, এই তো মায়ের মতো কথা, তোর খোকা মরবার সময়ও বিকারের ঘরে বলেছে, মা, তুই খেরেস্তান, তোর হাতের পানি খাবো না, তুই মুসলমান হয়ে ওর ফতেহা না দিলে ওর শাস্তি হবে। 2 কানে আঙ্গুল দিয়ে মেজবউ বলল, ওর নাম আমার কাছে আর করো না, আজ থেকে পাড়ার সব ছেলে আমার খোকা। মোড়ল মেজবউয়ের মাথায় হাত দিয়ে বলে, তাই হোক, ওরাই তোর খোকা হোক, ওদের খাইয়ে কোলে তুলে তুই তোর খোকার শোক ভোল। মেজবউ চলে গেল। মোড়ল আপন মনেই বলল, রাক্ষসী হলেও তো মা, নারীর টান যাবে কোথায়। 26 পাড়ার 100-র বেশি ভুকা শিশুকে যত্ন করে খাইয়ে দাইয়ে বিদায় করে মেজবউ লতিফার বাসায় যখন এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রুবির মোটর গাড়ি বাইরে দাঁড়িয়েছিল। মেজবউয়ের মন আজ শান্ত। ওই ক্ষুধাতুর ছেলেগুলোকে আদর করে খাওয়াতে খাওয়াতে মনে হচ্ছিল তার খোকা হারিয়ে যায়নি। ওদের মাঝেই সে যেন শত শিশুর রূপ ধরে এসেছে। ওদের আদর করে চুমু খেয়ে বুকে চেপে তার স্বাদ যেন আর মিটতেই চায় না।
সে যে খোকাকে সে দেখে তার মুখে নিজের খোকার মুখ দেখতে পায় সে। সন্ধ্যা তারার দিকে তাকিয়ে তার মনে হলো ওটি তারা নয়, তার খোকা দূর থেকে মাকে দেখছে আর হাসছে। সন্ধ্যা তারার পাশে চতুর্থীর বাঁকা চাঁদ, ও যেন খোকার বাঁকা হাসি, ও যেন খোকার ডিঙি নৌকা। খোকা বাণিজ্যে বেরিয়েছে, তার মাকে রাজরানী করবে বলে মণিমাণিক্য আনতে আকাশে পাড়ি দিয়েছে। না, ও যেন খোকার হাতের ছেনিদা, দুষ্টু ছেলে গগনবনে গিয়ে দুঃখিনী মায়ের জন্যে কাঠ আনবে। না না, খোকা তার মায়ের জন্যে ওই শূন্য ঘর তুলেছে মেঘের ছাউনি দিয়ে, আকাশে আকাশে সারাদিন খেলা করবে। তারপর সন্ধ্যাবেলা ফিরে এসে উঠানে দাঁড়িয়ে বলবে, মা দেখ আমি এসেছি, আমি কোথাও যাইনি। মেজবউয়ের চোখ ঝাপসা হয়ে উঠতেই তার মনে হলো ওই তারাটিও চোখ যেন ঝিকমিক করছে। খোকার চোখে জল। না না, সে আর কাঁদবে না। তার খোকা যে সকল মায়ের খোকা। এক মায়ের কাছে এসেছিল, আদর পায়নি, তাই আরেক মায়ের কাছে চলে গেছে। তবু তো সে আছে, ওই তারায়, ওই চাঁদে, আকাশের কোথাও না কোথাও সে তো আছেই। যেখানেই খুঁজি সেখানে ওকে দেখতে পাই। সারা দুনিয়ায় যেন ওর রূপ নিয়ে নিয়েছে। মেজবউকে দেখে লতিফা এবং রুবি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেজবউয়ের এমন শান্ত মধুর রূপ কেউ বুঝি কখনো দেখেনি। দুনিয়ার সকল মায়ের মমতা যেন তার চোখে এসে আলো হয়ে ঝরছে। মেজবউ হাসতে হাসতে বসে পড়ল, বলল, এইমাত্র খোকাদের খাইয়ে এলাম, ওদের খাওয়াতে বড় বেশি দেরি হয়ে গেল ভাই, তাই আজ আর আসতে পারিনি। যা সব দুষ্টু ছেলে। এ কি মধুর গলার স্বর, কি শান্ত, কি গভীর স্নেহ, সকলের মন যেন জুড়িয়ে গেল। মেজবউ এমন করে কথাগুলো বলল যেন তারই কোলের খোকাদের খাইয়ে দাইয়ে শান্ত করে তবে সে আসতে পেরেছে। লতিফা কিছুই বুঝতে পারল না, শুধু রুবির চোখ ফেটে জল এলো। সে মনে মনে মেজবউকে নমস্কার করে বলল, তোমার আর ভয় নেই, তুমি ভয়ের সাগর পার হয়ে গেছ। লতিফা বোকার মতো জিজ্ঞাসা করে বসল, কার খোকা মেজবউ? রুবি ওর হাত টিপে দিতেই লতিফার হুঁশ হলো। সে ভুলেই গিয়েছিল আজ মেজবউ তার খোকার নামে পাড়ার খোকাদের খাওয়ালো। শোকাতুর মার মনে দুঃখ দিয়েছে মনে করে লতিফা কথা ঘোরাবার জন্য বলে উঠল, আজ দাদুর চিঠি পেলাম কি না, তাই মনটা কেমন হয়ে গেছে। মেজবউ বলে, ওর খুব অসুখ বুঝি? অবাক হয়ে লতিফা বলে, হ্যাঁ, তুমি কি করে জানলে? মেজবউ হেসে বলল, ভয় নেই, তিনি আমার চিঠি দিয়ে জানাননি, এমনি মনে হলো হঠাৎ। রুবির চোখ যেন জ্বলে উঠল। সে লতিফার কাছ থেকে শুনেছিল আনু ভাইয়ের ওপর মেজবউয়ের একটা গোপন দুর্বলতা আছে। নিজেকে সামনে নিল সে। দুঃখিনী মাকে কষ্ট দেওয়ার মতো নিষ্ঠুর নয় সে। মেজবউ বলে, আমি ছোট ছেলে মেয়েদের সকাল সন্ধ্যায় একটু করে পড়াবো মনে করছি। তুমি তো ভাই ম্যাজিস্ট্রেটের মেয়ে, তোমার বাবাকে বলে এই পাড়াতেই একটা ছোট ঘর তুলে দাও না আমায়। অবশ্য ঘর না পেলে এখনকার মতো আমাদের উঠোনের সামনে বাগানটাকে পাঠশালা বানাতে হবে। কিন্তু বর্ষা এলে কি করব? দুঃখিনী মায়ের সান্ত্বনা পাওয়ার ছল দেখে রুবির ঝাঁঝটুকু কেটে গেল। তার বুঝতে বাকি রইল না ওই ছোট ছেলেদের ভালোবেসে মেজবউ নিজের ছেলে হারাবার শোক ভুলতে চায়। রুবি খুশি হয়ে বলল, নিশ্চয়ই আব্বাকে বলবো, আর তিনি কিছু না করলেও আমি তোমার পাঠশালার ঘর তুলে দেব। মেজবউ কিছু বলল না, তার চোখ জলে ভরে এলো। লতিফা এতক্ষণ বসেই ছিল। ছন্নছাড়া ভাইটির ভাবনায় ও খুব কষ্ট পাচ্ছিল। তার উপর মেজবউয়ের পুত্রশোকের বেদনা ওর মনটাকে ভারী করে তুলল। শোকাতুর এই পরিবেশটাকে বদলে দেওয়ার জন্য লতিফা বলল, আচ্ছা মেজবউ, তুমি একটা বুদ্ধি দিতে পারো? অবশ্য তোমার কাছে পরামর্শ চাইবার সময় নয় এটা, তবুও তুমি হয়তো একটা ফয়সালা করতে পারবে। মেজবউ নীরব চোখ তুলে লতিফার দিকে তাকালো। লতিফা বলল, দাদুর চিঠি আজ সকালে পেয়েছি, রেঙ্গুন জেল থেকে লেখা। চিঠি নিয়ে রুবির সাথে কথা বলছিলাম, তুমি দেখো চিঠিখানা, তাহলে সব বুঝতে পারবে। মেজবউ চিঠি পড়তে লাগলো। রেঙ্গুন সেন্ট্রাল জেল। স্নেহের বুচি, 5-6 মাস পরে তোদের চিঠি লিখছি। সব কথা তো লেখা যাবে না, সে অধিকারও নেই। লিখলেও উপরের কর্তারা কেটে দেবে বা মুছে দেবে। বুকে আমার যক্ষা রোগের জীবাণু বাসা বেঁধেছে। হয়তো সে খবরের কাগজে এর মধ্যে তোরা পড়ে ফেলেছিস। তুই তো শুধু আমার বোন না, আমার বন্ধুও, তাই তোকে কিছু কথা লিখছি। আজই শুনলাম ওরা আমায় ছেড়ে দেবে। অবশ্য ছেড়ে দেয়া মানে দম নিতে দেওয়া। মরিস যদি নিজের ঘরে গিয়ে মর, এটাই ওদের ভাবনা। এরা সত্যি সিংহের জাত, আধমরাদের খায় না। সেরে উঠি তখন আবার ধরবে। ভাবছি ছাড়া পেলে সোজা ওয়ালটেয়ারে যাব, খোলা আকাশের নিচে সমুদ্রের ধারে একা কাটাবো। তবে মাঝে মাঝে আবার লোভ হয়, যাওয়ার আগে তোকে দেখে যাই।
আমার মরুভূমির আকাশে কালো মেঘের ছায়াঘন মায়া দেখে যাই। তুই লিখেছিস যে মেঘ নাকি তোরই দেশে জমেছে। তোর হাতের কাছে যদি খুব খানিকটা উত্তুরে হাওয়া থাকে, পারবি সেই মেঘকে দক্ষিণে পাঠাতে? তুই হয়তো বলবি, আর শুনে সেই মেঘও বিদ্যুতের হাসি ছড়িয়ে বলবে, হাতের কাছে যার থাকবে সেটাই সমুদ্র। সে কি না চাই 2 ফোঁটা মেঘের জল? এসব কথা লিখছি এজন্যে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। বলবার অবসর হয়তো জীবনে পাইনি, আর হয়তো হবেও না। জীবনে কোনো কিছুতেই আমি নিরাশ হইনি, কিন্তু বাঘে ধরে যাকে উগরে দেয়, তার তো সেই সত্যিই দুরবস্থা। একবার ভেবে দেখ, তার রক্ত মাংসের পরিমাণ কত কমে এসেছে। কিন্তু এ কি ক্ষুধা আমার? এর নামে কি মৃত্যু ক্ষুধা? যদি আর না ফিরি, দুঃখ পাস না ভাই। আমাদের পথের পথিক যারা রয়ে গেল তাদের মাঝে আমার দেখতে পাবি। খোকাদের চুমু দিস, নাজির সাহেবকে ফাইনাল গুতো। তুই আদর ও আসিস নে। রুবি আর মেজ বউকে আমার নমস্কার জানাস। ইতি তোর দাদু। চিঠি পড়া শেষ করে মেজ বউ মুখ তুলে তাকালো। সে মুখ যেন ঝরে পড়া একটু আগের শিশির ভেজা রক্ত কমল। লতিফা অবাক চোখে দেখতে লাগলো। রুবির চোখ যেন পুড়ে গেল। সে বলে উঠল, বুঝি আমি ওয়ালটায়ারে যাব। মা আমাকে বলেন উল্কা। যদি তাই হই তাহলে শূন্যে আর ঘুরতে পারছি না। যে মানুষটি আমাকে সবসময় টানছে, মুখ থুবড়ে তার কাছে গিয়ে পড়বো আমি। হয়তো আর আমি মুখ তুলে উঠতে পারবো না, আমার সব আগুন নিভে যাবে, তবু সেই হবে আমার মহান মরণ। কি বলো মেজ বউ, তুমি যাবে আমার সঙ্গে? লুকিয়ে পালাতে হবে কিন্তু। রুবির চোখ সোনার আংটিতে বসানো রুবির মতোই জ্বলতে লাগলো। মেজ বউ বলল, আমার যাবার ইচ্ছে থাকলে তোমার চেয়েও আগে যেতাম ভাই রুবি। 2 মাস আগে এ খবর পেলে কি করতাম জানি না, কিন্তু আজ আর আমাকে নিয়ে কোনো ভয়ডর নেই। খোকাকে যদি না হারাতাম, এই খোকাদের যদি না পেতাম, তাহলে আমি সবার আগে গিয়ে তার সেবা করে ধন্য হতাম। রুবি বলল, তার মানে তুমি রুবি হলে এখনই বেরিয়ে পড়তে? মেজ বউ হেসে বলে, তাই। রুবি তখনই উঠে দাঁড়িয়ে বলল, মেজ বউ তুমি আমায় পথ দেখালে, ভাই বুঝি চললাম। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়তে হবে। ভাই মেজ বউ, তোমার খোকাদের পাঠশালা তৈরির খরচ আমি বুচির কাছে পাঠিয়ে দেব। কেউ কিছু বলার আগেই রুবি গাড়িতে গিয়ে উঠল। 27। রুবি চলে গেল। কিছুদিন পর ওয়ালটেয়ার থেকে বুচির নামে চিঠি এলো। সে লিখেছে, ভাই বুচি, আমি যদি আজ আমার পরিচয় দিই আমি তোদের সেই রুবি, তাহলে বিশ্বাস করবি? আমার বাবা মাও জানেন, আর তোরাও হয়তো জানিস আমি মরেছি। অথবা যদি না মরে থাকি তাহলে আমার মরণই মঙ্গল বা একমাত্র গতি। তুই শুনে খুশি হবি নাকি দুঃখ পাবি আমি সেটা জানি না, তবুও জানাই, আমি আজও মরিনি, আমি বেঁচে আছি বুচি, আমি বেঁচে গেছি। তোদের চেয়েও বড় করে বেঁচে গেছি। আজ তোকে সেই সব কথা খুলে বলবো। সামনে কুলহারা সমুদ্র। আমার কুলহারা জীবনকে আর কেউ নিতে না পারে। সমুদ্র তো নিবে, সমুদ্র তো রয়েছে। তোর কাছে লেখা আনু ভাইয়ের চিঠি প্রত্যেকটা অক্ষর যেন আমার দিকে তাকিয়ে বলেছিল, সে আমাকে কাছে পেতে চায়। আমি অভিসারে বেরোলাম। আমি ভাবতাম বাবা মার আদেশ, অনুরোধ আর স্নেহের বাধা ডিঙিয়ে বুঝি কোনোদিনই আমি তার কাছে যেতে পারবো না। কিন্তু সে যখন মরণের কুল থেকে আমার দিকে তাকালো, তখন মনে হলো আকাশ আমায় ডাক দিয়েছে। আমার পাখার কাঁপন লাগলো। আমি নীরের মায়া ভুললাম। আমি নদী, যে পাহাড়ে জন্মেছি, তার পাথর, বন জঙ্গল আমার পথ আগলে ধরে রাখতে পারল না। আমি সমুদ্রের পানে ছুটে এলাম। সমুদ্রের নাগাল আমি পেয়েছি। আজ আমার মনে হচ্ছে এই আমার শেষ, এই আমার পরিণতি, এই আমার সার্থকতা। মনে হচ্ছে কুল হারিয়েই আমি অকুলের বন্ধুকে পেলাম। একদিন আধার রাতে যখন তোরা সবাই ঘুমোচ্ছিলি, আমি বেরিয়ে পড়লাম। আলোর দেশে পৌঁছে দিয়ে আমার সাথী অন্ধকারে চলে গেছে। আমি আলো পেয়েছি, বন্ধুকে পেয়েছি, আমাকে পেয়েছি। আমাদের 4 চোখের মিলন হলো সবার চোখের আড়ালে। মৃত্যু আর সমুদ্র হলো সেই মিলনের সাক্ষী। এখানে এসে একদিন কাগজে দেখলাম আমার বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন। আমি তো জানি তিনি কেন অবসর নিলেন। বাবার কাছে এ জীবনে ক্ষমা পাবো না, সেই ক্ষমা চেয়ে নেব পরের জীবনে। মরণের বাসর ঘর থেকে বেরিয়ে সেদিন তার পায়ের ধুলো নেব, তখন তিনি আমাকে আশীর্বাদ করবেন। আর মা,
আজই যদি তার কোলে ফিরে যাই, অমনি তিনি ধুলো মুছে আমাকে কোলে তুলে নেবেন। কিন্তু বাবাকে এড়িয়ে মাই বা আমাকে ক্ষমা করবেন কি করে? তারা রটিয়েছেন, তাদের মেয়ে মারা গেছে। সেটাই সত্যি হোক। আমার জন্যে যে মিছে কবর খোঁড়া হয়েছিল, সে কবর শূন্য থাকবে না। যত তাড়াতাড়ি পারি মরে তাদের সব লজ্জা ঢেকে দিব। তাই বলে নিজের মরণ নিজে ঘটাবো না। এত ভীরু আমি নই, তাহলে বিয়ে রাতেই মরতে পারতাম। এ তো গেল আমার দুঃখের কাহিনী। এইবার আমার সুখের কথা শোন। ওয়ালটেয়ারে এসে আমাকে একটু ঘোরাঘুরি করতে হয়নি, খোঁজাখুঁজিও করতে হয়নি। আমি এখানে এসে পৌঁছাতেই পুলিশের গুপ্তচররা আমাকে ছেয়ে ফেলল। তাদের কাছেই ওর খোঁজ জানতে পারলাম। তখনও সন্ধ্যা হয়নি। তার কাছে গিয়ে দাঁড়ালাম। একটি ছোট্ট ঘরে অবশভাবে 2 হাত এলিয়ে দিয়ে সে সন্ধ্যা তারার দিকে তাকিয়ে আছে। দেখলাম তার চোখে মুখে বেলা শেষের ক্লান্তি। আমি ঘরে ঢুকে বললাম, আমি এসেছি। তখন কি আনন্দ তার চোখে মুখে! রুবি বলে ডেকেই সে জ্ঞান হারালো। 2 দিন যেতে না যেতেই বুঝলাম ক্ষুধিত অজগর জেগে উঠেছে। বনহরিণীর সাধ্য কি তাকে এড়িয়ে যাওয়ার? শিউরে উঠিস না, সব কথা ভালো করে শোন। আমি কাঁদতে লাগলাম। আমার জন্য নয়, ওর জন্য। এই সর্বগ্রাসী ক্ষুধা যে শুধু আমার মৃত্যু নয়, ওরও মৃত্যু। সে বলল, রুবি, চিরদিন বিষ খেয়ে বড় হয়েছি, আজ মরণবেলায় তুমি সুধা পান করাও। আমি আমার উপবাসী বন্ধুকে ফেরাতে পারলাম না। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, বাঁচাতে পারবেন? ডাক্তার বলল, ওর এক পাশের ফুসফুস খেয়ে ফেলেছে, অন্য পাশেও ধরেছে। ওর এই ব্যাধি আমাদের চিকিৎসার বাইরে চলে গেছে। এখন যদি বিধাতাই ওকে বাঁচান। আমি ডাক্তারকে বললাম, তাহলে আর আপনার কষ্ট করে আসবার দরকার নেই, ওকে শান্তিতে মরতে দিন। ডাক্তার চলে গেল। আমি নিজেকে ওর কাছে পুরোপুরি সঁপে দিলাম। যদিও নাই বা বাঁচে, তবে ওকে ক্ষুধা নিয়ে মরতে দেব না। ওর যে সে কি আনন্দ, সে কি তৃপ্তি! ওর আনন্দ, ওর হাসি, ওর সুখ দেখে মনে হলো ও বুঝি বেঁচেই গেল। বিষই বুঝি বিষের ওষুধ হলো। কিন্তু বুঝি সই আমার। আজ আমার ঘরের প্রদীপ নিভে এসেছে, তার শিখা কাঁপছে। মরণের ঝড় আমার ঘরে ঢুকে মাতামাতি করছে। আমি আমার এইটুকু আঁচলের আড়াল দিয়ে ওকে বাঁচাই কি করে ভাই? কে জানতো ওর ওই হাসি, ওই আনন্দ চিরতরে নিভে যাওয়ার আগে শেষবার জ্বলে ওঠা। ভোর হয়ে এলো। ও শিয়রে বসে এই চিঠি লিখছি। ও ভোরের তারার দিকে তাকিয়ে আছে। কথা বন্ধ হয়ে গেছে কাল থেকেই। দুজনে সারা রাত সমুদ্র আর আকাশের তারা দেখেছি। একবার অনেক কষ্টে বলেছিল, ওই তারার দেশে যাবে? আমি বললাম, যাব। তৃপ্তির নিঃশ্বাস ফেলে ও বলল, তাহলে এসো, আমি তোমার আশায় দাঁড়িয়ে থাকব। তারপর ও আমায় চুমু খেলো। এক ঝলক রক্ত উঠে এলো। আমার বুকের রক্তে আমার মুখ, ঠোঁট রাঙা হয়ে এলো। আশীর্বাদ করিস, এই রক্তের রেখা যেন আর না মোছে। যখন এ চিঠি পাবি, তখন আমার দ্বীপ নিভে গেছে। আমার সুন্দর পৃথিবী কালো হয়ে উঠেছে। আমার চোখের নদী সমুদ্রে গিয়ে পড়েছে। আমি জানি আমারও দিন শেষ হয়ে এলো। তারপর চিরকালের চিরমিলন, নতুন জীবনে, নতুন তারায়, নতুন দেশে। তোদের সকলের জন্য সে কেঁদেছে। কত বড় ছিল সে, কি বিপুল জীবন নিয়ে এসেছিল, আর কি দুঃখ নিয়েই না গেল। সে এসেছিল রাজার ধন নিয়ে, আর চলে গেল ভিখারির মতো একা। সে বলে গেছে, মারা গেলে তার দেহ যেন সমুদ্রে ভাসিয়ে দেয়া হয়। সমুদ্রকে সে ভালোবেসেছিল, বুঝি আমার চেয়েও। সাগরের মতো প্রাণ যার, তাকে তো সাগরেই ভাসিয়ে দেব। আর আমার সময় নেই, আমারও প্রদীপ নিভে এলো বলে। মৃত্যুক্ষুধা উপন্যাসটি এখানেই শেষ হলো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার গল্প পাঠ এতক্ষণ ধরে শোনার জন্যে। এই উপন্যাসটির আমার কিছু পছন্দের লাইন আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।